হাই ডিয়ার স্টুডেন্টস, আজকে তোমাদের একটা ক্লাস টেস্ট নেব আমি। ঠিক আছে, ক্লাস টেস্টের চ্যাপ্টার হচ্ছে হেরিডিটি অ্যান্ড ভেরিয়েশন, এবং তার সঙ্গে সঙ্গে আমি তোমাদের কোর্স কমপ্লিট করিয়েছি হেলথ অ্যান্ড ডিজিজের। তো সেই দুটো চ্যাপ্টার, হেরিডিটি অ্যান্ড ভেরিয়েশন আর হেলথ অ্যান্ড ডিজিজ, এই দুটো চ্যাপ্টার উপরে আজকে তোমাদের একটা ক্লাস টেস্ট নেব। ঠিক আছে, তো কিছু কোশ্চেন এখানে আছে, কোশ্চেনগুলো আমি তোমাদের জন্য সেট করেছি। কোশ্চেনের ফুল মার্কস হচ্ছে 60, 60 এবং টাইম হচ্ছে 1 ঘন্টা। এই কোশ্চেনগুলো আমি পরপর ভিডিও স্ক্রোল করছি। ঠিক আছে, তোমরা 60 মিনিটে এই কোশ্চেনগুলোর অ্যান্সার করার চেষ্টা করবে। অ্যান্সার করার পর আমি এখনই যে কোশ্চেনগুলো দিচ্ছি তোমরা পজ করে করে অ্যান্সার করবে। করার পর আমি এখানে অ্যান্সার করে দেবো, আমি অ্যান্সার এখানে আলোচনা করব। পরে তোমরা সেই অ্যান্সারগুলো মিলিয়ে নেবে, দিয়ে নিজের নিজের এভালুয়েশন করবে, মূল্যায়ন করবে, কে কতটা করতে পেরেছো, কে কতগুলো পারোনি, কেন পারোনি, কোন জায়গায় ভুল হয়েছে, সেটা আমি যখন কোশ্চেনগুলো আলোচনা করব উত্তর, তখন তোমরা বুঝে যাবে। কেমন? তো আশা করি কোনো প্রবলেম হবে না। তো আমি কোশ্চেন স্ক্রোল করছি, তোমরা কোশ্চেনগুলো দেখে নাও। ঠিক আছে, কি কি কোশ্চেন উত্তর করতে হবে। মোটামুটি এখানে 30টা কোশ্চেন আছে। 30টা কোশ্চেনের তোমাদের প্রতিটা কোশ্চেনের মান হচ্ছে 2, এবং এই ক্ষেত্রে ভুল উত্তরের জন্য কোনো নেগেটিভ মার্কিংস থাকবে না, সেটা আমি শুরুতেই বলে দিয়েছি, লেখা আছে। কোনো ভুল উত্তরের জন্য কোনো নেগেটিভ মার্কিংস থাকবে না। যেহেতু আমরা এটা ক্লাস টেস্ট প্র্যাকটিস করছি, তাই নেগেটিভ মার্কিং আমি রাখিনি। কেমন? এই গেল তোমাদের 60খানা কোশ্চেন। ঠিক আছে, এবার এই 60খানা কোশ্চেনে আমি অ্যান্সার শুরু করব, অ্যান্সারগুলো আলোচনা করব, কি হতে পারে, কেন হতে পারে, কিভাবে হতে পারে। এখানে দুই রকমের কোশ্চেন আছে। ডিরেক্ট ফরওয়ার্ডের কোশ্চেন যেমন আছে, তেমনই তোমাদের কিছু কনসেপচুয়াল কোশ্চেনও আছে। তো ওয়েলকাম টু নিট বায়োলজি একাডেমি। আমার চ্যানেলের নাম ছিল আগে সামিউলস বায়োলজি বেঙ্গলি, সেটা নাম চেঞ্জ করে নাম করা হয়েছে নিট বায়োলজি একাডেমি। তোমাদের বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই। ক্লাস টেস্ট এইচএস কাম নিট বেস্ট, যারা এইচএস দিচ্ছ তাদের জন্য সুবিধাজনক, যারা নিট দিচ্ছ তাদের জন্য সুবিধাজনক, সেরকমভাবে কোশ্চেনগুলো সেট করা হয়েছে। অ্যান্ড বাই সামিউল স্যার, আমার নাম সামিউল আলিম। এখানে লেখা আছে দেখো, অল কোশ্চেন আর কম্পালসারি, সমস্ত কোশ্চেনগুলোই হচ্ছে করতে হবে, কোনো অপশনাল কোশ্চেন এখানে নেই। ইচ কোশ্চেন ক্যারি 2 মার্কস, প্রত্যেকটা কোশ্চেনের জন্য 2 মার্ক করে দেওয়া আছে। এবং সেই সঙ্গে সঙ্গে প্রত্যেকটা কোশ্চেনের জন্য 2 মার্কস করে দেওয়া আছে। ঠিক আছে, আর কোনো নেগেটিভ মার্কিং নেই এখানে, এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই। এখানে লেখা আছে নো নেগেটিভ মার্কিংস, তাই তো? কালিটা একটু মোটা হয়ে গেছে। নো নেগেটিভ মার্কিং, এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই। আর নেগেটিভ মার্কিং ফর রং অ্যান্সার, রং অ্যান্সারের জন্য কোনো তোমাদেরকে নেগেটিভ করা হবে না। তো দেখো, প্রথম যে প্রশ্নটা সেটা হেলথ অ্যান্ড ডিজিজ চ্যাপ্টার থেকে আছে। কি আছে? ফার্স্ট কোশ্চেন, ফার্স্ট কোশ্চেন আছে ম্যালেরিয়া পরজীবীর অন্তর্বর্তী পোষকটি হলো। অন্তর্বর্তী পোষক মানে মানে হচ্ছে তোমার, আমরা জানি ম্যালেরিয়ার যে পরজীবী সেটা হচ্ছে দুটো আছে, একটা হচ্ছে মানুষ, একটা হচ্ছে মানুষ আর একটা হচ্ছে মশা, তাই তো? তার মধ্যে মানুষের দেহে ম্যালেরিয়ার কি হয়, পরজীবীর
যে অযৌন জনন সেটা সম্পূর্ণ হয়, অযৌন জনন, আর মশার দেহে কি হয়, যৌন জননটি সম্পূর্ণ হয়। তো যার দেহে অযৌন জনন সম্পূর্ণ হয় সেটাকে আমরা বলি অন্তর্বর্তী পোষক বা ইন্টারমিডিয়েট হোস্ট, আর মশাটা হচ্ছে যার দেহে যৌন জনন সম্পূর্ণ হয় সেটাকে বলা হয় প্রাইমারি হোস্ট। ঠিক আছে, তো এখানে ইন্টারমিডিয়েট হোস্ট বা প্রাথমিক পোষক কে, সরি, অন্তর্বর্তী পোষক, অন্তর্বর্তী পোষক হচ্ছে এক্ষেত্রে মানুষ। কারণ এখানে মশাও হতে পারতো। দেখো, ম্যালেরিয়া তো শুকরের দেহে থাকে না। অ্যান্সার কিভাবে করতে হবে, যে প্রথমে আমি কি বলেছি, প্রথমেই বলেছি ম্যালেরিয়া পরজীবী। কি বলেছি, ম্যালেরিয়া পরজীবী মানে হচ্ছে প্লাজমোডিয়াম। প্লাজমোডিয়ামের হোস্ট কে কে, এখানে দেখো আমরা একটা জানিস মানুষ হতে পারে প্লাজমোডিয়ামের হোস্ট, আর একটা হতে পারে মশা হতে পারে। যদি আমার প্রশ্নের উত্তর জানা না থাকে, আমি জানি একটা হচ্ছে মানুষ আর একটা হচ্ছে মশা, কিন্তু মাছি বা শুকর এরা কিন্তু ম্যালেরিয়ার পরজীবী যে প্লাজমোডিয়াম তার হোস্ট নয়। তাহলে প্রথমে এই দুটো উত্তর এলিমিনেট হয়ে গেল। এইভাবে অ্যান্সারগুলো করতে হবে। তাহলে বাকি থাকলো কি, এক হচ্ছে মানুষ আর একটা হচ্ছে মশা। আমরা জানি ম্যালেরিয়ার পরজীবীর হোস্ট দুই প্রকার, একটা হচ্ছে যার মধ্যে অযৌন জনন সম্পূর্ণ করে, আর একটা মধ্যে যৌন জনন সম্পূর্ণ করে। এবার মানুষের মধ্যে অযৌন জনন না মশার মধ্যে অযৌন জনন, সেটা আমাদেরকে মনে রাখতে হবে। যে মানুষের মধ্যে অযৌন জনন সম্পূর্ণ, তাহলে মানুষ হচ্ছে অন্তর্বর্তী পোষক। তাহলে উত্তর হচ্ছে 1। ঠিক আছে, উত্তর হচ্ছে 1, মশাও হবে না। কেমন? সেকেন্ড যে কোশ্চেনটা দেখো, সেকেন্ড কোশ্চেন কি আছে, যে ম্যালিগন্যান্ট ম্যালেরিয়ার জন্য দায়ী, ম্যালিগন্যান্ট ম্যালেরিয়ার জন্য দায়ী প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, প্লাজমোডিয়াম ওভালি, প্লাজমোডিয়াম ফ্যালসিফেরাম আর প্লাজমোডিয়াম ম্যালেরি। তো এটা একদম ডিরেক্ট ফরওয়ার্ডের কোশ্চেন, এটা যদি জানা থাকে তাহলে পারবে, না থাকলে পারবে না। তো এইটার উত্তর হচ্ছে ম্যালিগন্যান্ট ম্যালেরিয়ার জন্য হচ্ছে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, সরি, প্লাজমোডিয়াম ফ্যালসিফেরাম। ঠিক আছে, এর পরের যে কোশ্চেনটা আছে সেটা দেখো, এরপরে কি কোশ্চেন আছে, এক মিনিট, আমাদের এর পরের যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে, চলে গেল, এসছে, পরবর্তী কোশ্চেনটা দেখো কি আছে, 3 নম্বর, ডিপিটি হলো একটি টক্সয়েড ভ্যাকসিন, একটি কম্বিনেশন ভ্যাকসিন, একটি নিষ্ক্রিয় ভ্যাকসিন, একটি জীবিত সংক্রমণ ক্ষমতাহীন ভ্যাকসিন। এটাও তোমার ডিরেক্ট ফরওয়ার্ডের কোশ্চেন, এটাও যদি তোমাদের না জানা থাকে তাহলে অ্যান্সার করতে পারবে না। তো এই ক্ষেত্রে ডিপিটি হলো একটি কম্বিনেশন ভ্যাকসিন। ঠিক আছে, অনেক রকমের ভ্যাকসিন আছে, বিসিজি আছে, তাই তো। বিসিজি যেমন হচ্ছে জীবিত সংক্রমণ ক্ষমতাহীন ভ্যাকসিন, ডিপিটি এটা একটি কম্বিনেশন ভ্যাকসিন। তো এরকম এগুলো তোমাদের জানা থাকতে হবে। তারপর বলছে, নিম্নলিখিত কোনটি ম্যাটারনাল অ্যান্টিবডি। ম্যাটারনাল অ্যান্টিবডি মিন্স, ম্যাটারনাল অ্যান্টিবডি মানে হচ্ছে, আমরা জানি যে অমুরা, তাই তো, অমুরা মানে এটা একটা, মনে করো এটা একটা মাতৃগর্ভ। ঠিক আছে, এটা যদি একটা মানুষ হয়, জাস্ট সংক্ষেপে একটা মায়ের ছবি দেখাচ্ছি তোমাদেরকে। ঠিক আছে, এটা এটা মনে করো একটা মা। ঠিক আছে, তাহলে এই যে মায়ের যে গর্ভ, এই গর্ভে সন্তান থাকে তো, এই গর্ভে সন্তান থাকে। সন্তান কার মধ্যে থাকে, জরায়ুতে থাকে। তো সেইটা অমরা দিয়ে আবৃত থাকে, তাই তো, অমরা দিয়ে অমরার মধ্যে থাকে। তো সেই অমরার যে পর্দা, অমরার যে মেমব্রেন,
সেই মেমব্রেনকে ভেদ করতে পারে একটা বিশেষ প্রকার অ্যান্টিবডি। মানুষের শরীরে তো অনেক প্রকার অ্যান্টিবডি থাকে, তার মধ্যে একটা বিশেষ প্রকার অ্যান্টিবডি যেটা এই অমরাকে ভেদ করে মানুষের শরীরের যে অমরা থাকে মায়ের, সেই অমরাকে ভেদ করতে পারে। সেই যে অ্যান্টিবডি, সেই অ্যান্টিবডিটাকে বলা হয় ম্যাটারনাল অ্যান্টিবডি। তো ম্যাটারনাল অ্যান্টিবডি, এই যে এর মধ্যে এই চারটি অপশন দেওয়া হয়েছে, চারটি অপশনের মধ্যে কোন অ্যান্টিবডিটা ম্যাটারনাল অ্যান্টিবডি, কোনটা মানুষের যে অমরা সেটাকে ভেদ করতে পারে। আইজিডি এটা পারে না, কারণ এটা বি লিম্ফোসাইটের বাইরের দিকে অ্যান্টিজেন ডিটারমিনেন্ট হিসাবে অবস্থান করে। আইজিএ এটা অশ্বগ্রন্থিতে থাকে, এও পারে না। আইজিএম এটা একটা পেন্টামার, এও পারে না। তাহলে অ্যান্সার কি হবে? আইজিজি হচ্ছে একটি ম্যাটারনাল অ্যান্টিবডি, যেটা অমরাকে ভেদ করতে পারে বলেই একে ম্যাটারনাল অ্যান্টিবডি বলা হয়। 5 নম্বর কোশ্চেন দেখো, কোনটি ভ্যাসোডাইলেশনে অংশগ্রহণ করে? ভ্যাসোডাইলেশন, ভ্যাসোডাইলেশন মানে হচ্ছে তোমার যে রক্ত প্রবাহ, কোনো একটা জায়গা, শরীরের কোনো একটা জায়গা যদি ক্ষতিগ্রস্ত হয় বা আঘাতপ্রাপ্ত হয়, তাহলে সেখানকার যে রক্তবাহ আছে, সেই রক্তবাহের ভেতর থেকে কি ক্ষরণ হয়? সেখান থেকে হিস্টামিন ক্ষরণ হয়। কি ক্ষরণ হয়? সেখান থেকে হিস্টামিন ক্ষরণ হয়। আর যে মাস্ট সেলগুলো আছে সেখানকার, সে যে মাস্ট সেলগুলো আছে সেইগুলো থেকে কি ক্ষরণ করে? সেগুলো হচ্ছে এই হিস্টামিন ক্ষরণ করে। আর যে বডি সেলগুলো আছে তারা ক্ষরণ করে কি হচ্ছে? ব্র্যাডিকাইনিন। তারা কি ক্ষরণ করে? ব্র্যাডিকাইনিন ক্ষরণ করে। তাহলে দেখো এই ক্ষেত্রে কোনটা কোনটা, এটা আমার আমার লেকচারে আছে, তোমরা দেখবে যদি না দেখে থাকো। তো এই ক্ষেত্রে আমি কি কি অপশন দিয়েছি? এক হচ্ছে হিস্টামিন, দুই হচ্ছে ব্র্যাডিকাইনিন, তিন হচ্ছে এ ও বি উভয়, তার মানে হচ্ছে হিস্টামিন এবং ব্র্যাডিকাইনিন দুটোই, আর হচ্ছে কোনোটি নয়। তো আমরা যখন দেখলাম যে ভ্যাসোডাইলেশন মানে কি হচ্ছে, যে কোনো জায়গায় যদি আঘাতপ্রাপ্ত হয় তাহলে সেখান থেকে হিস্টামিন ক্ষরণ হয়, আর বডি সেল থেকে কি হয়? ব্র্যাডিকাইনিন ক্ষরণ হয়, এবং এই হিস্টামিন এবং ব্র্যাডিকাইনিনের ক্রিয়ায় সেই জায়গাটা কি হয়? উত্তপ্ত হয়ে যায়, আর সেই জায়গাটা লাল হয়ে যায়, তাই তো? তাহলে এই উত্তপ্ত এবং লাল হয়ে যাওয়ার যে ব্যাপারটা আঘাতপ্রাপ্ত হওয়ার ফলে, সেটাকে আমরা বলছি ভ্যাসোডাইলেশন। তো সেই ভ্যাসোডাইলেশনে অংশগ্রহণ কে কে করলো? এক হচ্ছে হিস্টামিন, দুই হচ্ছে ব্র্যাডিকাইনিন। তাহলে আমাদের অ্যান্সার হবে হিস্টামিন এবং ব্র্যাডিকাইনিন দুটোই। এটা কোন অপশনে আছে? অপশন সি। এক্ষেত্রে দেখো তোমরা ভুল করতে পারো, তোমরা কোন জায়গাটায়, যে তুমি পড়েছো হয়তো হিস্টামিন, তোমার মনে আছে হিস্টামিন তো ভ্যাসোডাইলেশনে অংশগ্রহণ করে, তুমি হিস্টামিন অপশনটা করে দিলে। না, কখনোই করবে না, আগে সবগুলো অপশন পড়বে। আবার দেখা যাচ্ছে তোমার হিস্টামিন মনে নেই, ব্র্যাডিকাইনিন মনে আছে, তুমি ভাবছো যা ব্র্যাডিকাইনিন হবে, তাহলে তুমি ব্র্যাডিকাইনিন করে দিলে। এইভাবে কিন্তু করবে না, সবগুলো অপশন আগে পড়বে। বিশেষ করে যে ক্ষেত্রে উভয় বা কোনোটিই নয় দেয়া থাকে, সেই অ্যান্সারগুলো ভালো করে পড়বে। কারণ এই অপশনগুলো এই জন্যই দেয়া থাকে কখনো কখনো যে এইগুলো অ্যান্সার হয়। আবার কখনো কখনো এই অপশনগুলো এই জন্য থাকে তোমাদেরকে বিভ্রান্ত করার জন্য, যাতে তোমরা একটু বিভ্রান্ত হও, তোমার সঠিক নলেজ আছে কিনা সেটা দেখার জন্য। বুঝতে পেরেছো? তো সেটা ব্যাপারটা খেয়াল রাখতে হবে। তো সবগুলো অপশন আগে পড়ে নেবে, তারপরে অ্যান্সার করবে। এই ভুলটা আমরা করে থাকি পরীক্ষার হলে, এটা করা আমাদেরকে যতটা সম্ভব কমাতে হবে। ঠিক আছে? এরপরে কি আছে? এরপরে হচ্ছে 6 নম্বর কোশ্চেন। 6 নম্বর কোশ্চেনটা দেখো, 6 নম্বর কোশ্চেনে কি আছে? যে রস নির্ভর অনাক্রমতা সৃষ্টি করে। এটা ভেরি সিম্পল, খুবই সোজা কোশ্চেন একটা। রস নির্ভর অনাক্রমতা সৃষ্টি করে। কে রস নির্ভর অনাক্রমতা সৃষ্টি করে? তোমরা জানো যে আমাদের দেহে যে অনাক্রমতা, সেটাকে আমরা মেনলি দুই ভাগে ভাগ করেছিলাম, তাই তো? যে ইমিউনিটি বা অনাক্রমতা, ইমিউনিটি বা অনাক্রমতাকে আমরা দুই ভাগে ভাগ করেছিলাম। একটা একটা কি বলেছিলাম? এক হচ্ছে হিউমোরাল, আর একটা কি বলেছিলাম? সেল মেডিয়েটেড। এটা হচ্ছে হিউমোরাল,
আর একটা হচ্ছে সেল মিডিয়েটেড। তার মধ্যে হিউমেরাল কথার অর্থ হচ্ছে রস নির্ভর, আর 2 হচ্ছে সেল মিডিয়েটেড মানে হচ্ছে সেল মানে হচ্ছে কোষ, মিডিয়েটেড মানে হচ্ছে নির্ভর, কোষ নির্ভর। বুঝতে পেরেছো? তাহলে এই যে 2 প্রকার ইমিউনিটি দেখা যায়, এই 2 প্রকার ইমিউনিটির মধ্যে যেটা রস নির্ভর অনাক্রম্যতা, সেই রস নির্ভর অনাক্রম্যতা মেনলি যে মেডিয়েট করে, যার দ্বারা ঘটে, সেটা হচ্ছে বি লিম্ফোসাইট। বুঝতে পেরেছো? আর যেটা আমরা বলছি কোষ নির্ভর বা সেল মিডিয়েটেড, সেটা হয় টি লিম্ফোসাইটের দ্বারা, টি লিম্ফোসাইটের দ্বারা। তো আমাদের এখানে কোশ্চেন কি আছে? কোশ্চেন হচ্ছে রস নির্ভর অনাক্রম্যতা সৃষ্টি করে। রস নির্ভর, তাহলে আমরা এখানে কি বলেছি? হিউমোরাল বা রস নির্ভর। রস নির্ভর কি? বি লিম্ফোসাইট। তাহলে আমাদের অ্যান্সার কি হবে? বি লিম্ফোসাইট হবে। অ্যান্সার করার সময় দেখো, যদি এরকম জানা না থাকে, প্রথমত দেখো যে বেসোফিল অপশনটা আছে। বেসোফিল তো কোনো রকম কোনো অনাক্রম্যতায় ডিরেক্ট অংশগ্রহণ করে না, তাহলে বেসোফিল হবে না। তাহলে হতে পারে কি? হয় বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট, অথবা এ ও বি উভয়। এবার কোনো এক প্রকার অনাক্রম্যতা সৃষ্টি করে, আমরা জানি অনাক্রম্যতার ক্ষেত্রে হয় বি লিম্ফোসাইট আর নাহলে টি লিম্ফোসাইট অংশগ্রহণ করে। তার মানে এ আর বি দুটোই হবে না। তাহলে এবার থাকলো বাকি টি লিম্ফোসাইট আর হচ্ছে বি লিম্ফোসাইট। এই দুটোর মধ্যে কোনটা হবে? এবার আমাকে এটা জানতে হবে যে বি লিম্ফোসাইট হচ্ছে রস নির্ভর অনাক্রম্যতা, টি লিম্ফোসাইট হচ্ছে কোষ নির্ভর অনাক্রম্যতায় অংশগ্রহণ করে। বুঝতে পেরেছো? এর পরের কোশ্চেন দেখো তোমরা। এর পরের কোশ্চেন কি আছে? 7 নম্বর অপশনটা, 7 নম্বরে কি আছে? মরফিন হলো, মরফিন হলো, এটা ডিরেক্ট একদম ফরওয়ার্ডেড কোশ্চেন, যদি তোমার অ্যান্সার জানা থাকে তাহলে তুমি পারবে। যে মরফিন হলো এক প্রকার ট্যানিন, তরুক্ষীর পোম উপক্ষার। মরফিন এক প্রকার উপক্ষার, ঠিক আছে? মরফিন হলো এক প্রকার উপক্ষার। তারপরে দেখো দেয়া আছে যে মেন্ডেলের এক সংকর জননে টেস্ট ক্রসের অনুপাত হলো। এক সংকর জনন মানে এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য থাকবে। একটা যদি বৈশিষ্ট্য, গাছের দৈর্ঘ্যের বৈশিষ্ট্য নিই, তাহলে একটা যদি লম্বা হয় তাহলে আর একটা হবে বেটে, তাই তো? তাহলে এইরকম এটা একটা বৈশিষ্ট্য, এক এই বৈশিষ্ট্য কি? এটা হচ্ছে এক জোড়া বৈশিষ্ট্য, একটা দুটো, কিন্তু তারা কি বিপরীত চারিত্রিক, একটা লম্বা আর একটা বেটে। এরকম এক জোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য দুটি জীবের মধ্যে যদি ক্রস ঘটানো হয়, তাই তো, সেটা হচ্ছে এক সংকর জনন। এটাকে আমরা বলি এক সংকর জনন। আর এখানে কি বলা হয়েছে? টেস্ট ক্রস। টেস্ট ক্রস মানে কি? টেস্ট ক্রস মানে হচ্ছে যে কোনো একটা জীব, সেই জীবের সঙ্গে, সেই জীবটা এরকম বিশুদ্ধ লম্বা হতে পারে বা সংকর লম্বা হতে পারে, মানে সেই জীবটা হয় বিশুদ্ধ, টিটি মানে এখানে আমরা কি বললাম? বিশুদ্ধ, তাই তো? সেই জীবটা বিশুদ্ধ হতে পারে অথবা সংকর হতে পারে, যাই হোক না কেন, তার সঙ্গে যদি একটা পিওর বিশুদ্ধ রিসেসিভ, এখানে ডোমিনেন্ট, এখানে এটা আছে ক্যাপিটাল টিটা কি ডোমিনেন্ট, আমরা লম্বার জন্য দায়ী জানি। তাহলে এই ডোমিনেন্ট থাকা অবস্থায় দুটো যদি একসঙ্গে থাকে, তাহলে বিশুদ্ধ ডোমিনেন্ট এখানে আছে, আর এখানে সংকর আছে বা হাইব্রিড আছে। এইরকম যে কোনো একটা অপত্যের সঙ্গে যদি, জীবের সঙ্গে যদি পিওর রিসেসিভ, এটা কি হলো? পিওর রিসেসিভ। এরকম পিওর রিসেসিভের যদি ক্রস করানো হয়, তাহলে সেই ক্রসটাকে বলা হয় টেস্ট ক্রস, আমরা সবাই জানি, তাই তো? তাহলে এই টেস্ট ক্রসে মেন্ডেলের যে রেশিওটা আমরা পেয়েছিলাম, মেন্ডেলের ডাইহাইব্রিড এক সংকর জননে মনোহাইব্রিড, এখানে পেয়েছিলাম যে রেশিওটা হচ্ছে 1:1, তাই তো?
তাহলে এখানে অ্যান্সার হবে কি 1:1। এবার ধরো তুমি সাপোজ প্রশ্নের উত্তরটা ভুলে গেছো, ঠিক আছে? তো প্রথমে দেখো যে মেন্ডেলের যে এক সংকর জনন, সেই এক সংকর জননে আমরা দুটো রেশিও পড়েছি। যে একটা পড়েছি কি, একটা হচ্ছে 1:1 পড়েছি, আর একটা হচ্ছে 3:1 পড়েছি, তাই তো? কিন্তু 1:3 বা 1:2 এরকম কোনো রেশিও আমরা কিন্তু মেন্ডেলের ডাইহাইব্রিড মনোহাইব্রিড ক্রসে পড়িনি, তাই তো? তাহলে প্রথমত হচ্ছে এই অপশনটা বাদ। তারপরে হচ্ছে 1:3 এরকম কোনো অপশনও আমাদের স্মৃতিতে আসছে না, এরকম আমরা পড়িনি। তাহলে কি পড়েছি? একটা পড়েছি 3:1 এর মনোহাইব্রিড ক্রসের রেশিও, আর একটা হচ্ছে 1:1। তার মধ্যে 3:1 আমাদের যতদূর জানি যে এটা হচ্ছে একটা মেন্ডেলের যে এক সংকর জননের সেটার অনুপাত, টেস্ট ক্রস নয়। তাহলে এটা অ্যান্সার হবে না। তাহলে অ্যান্সার কোনটা হবে? এটা। আর যদি আমি জানি, তো আমরা যদি জেনে থাকি যে এক সংকর জননের যে অনুপাত 1:1 সেটা কি হবে, তাহলে তো ডিরেক্ট পেরে গেলাম যে এটা এক সংখ্যক জননের টেস্ট ক্রসের অনুপাত হলো 1:1। তাহলে অপশন হলো সি। ঠিক আছে। তারপরে দেখো হিমোফিলিয়া, হিমোফিলিয়া এ। হিমোফিলিয়া এ এই রোগের কারণ হলো, আমরা যখন হিমোফিলিয়া পড়েছি, আমরা পড়েছি হিমোফিলিয়া এ পড়েছি, হিমোফিলিয়া বি পড়েছি, তাই তো? তার মধ্যে হিমোফিলিয়া এ যে রোগটা সেটা হয়, আমরা এটা বলা হয় রয়্যাল হিমোফিলিয়া, আমরা জানি এটাকে রয়্যাল হিমোফিলিয়া বলা হয়। এটার কারণ হচ্ছে ফ্যাক্টর 8 যদি অনুপস্থিত থাকে তাহলে এই রোগটা হয়। আর হিমোফিলিয়া বি সেটা হচ্ছে ফ্যাক্টর 9 এর অনুপস্থিতির জন্য এই রোগটা হয়। তো এই ক্ষেত্রে আমাকে কি বলা হয়েছে? হিমোফিলিয়া এ। হিমোফিলিয়া এ নিশ্চয়ই ফ্যাক্টর 11 হবে না, এটা বাদ। ফ্যাক্টর 9 আমরা জানি হিমোফিলিয়া বি, তাহলে এটাও হবে না। আর ফ্যাক্টর 10 এটাও হবে না। আর ফ্যাক্টর 8, এই ফ্যাক্টর 8 এর হবেই কিন্তু কি হয়? হিমোফিলিয়া এ রোগ হয়। তাহলে অপশন সি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেনের ক্ষেত্রে আমরা দেখি। নেক্সট কি আছে? নেক্সট আছে যে রক্ত প্রদানকালে এবিও এর বৈসাদৃশ্য ও আরএইচ ফ্যাক্টরের পার্থক্য ঘটলে গ্রহীতা তৎক্ষণাৎ বেঁচে যায়, তৎক্ষণাৎ মৃত্যু ঘটে, রক্ত গ্রহণের প্রয়োজন হয় না, কম রক্তক্ষরণ ঘটে। আমাকে কোশ্চেন কি বলা হয়েছে? বলা হয়েছে রক্ত প্রদান কালে, অর্থাৎ রক্ত যখন দেয়া হয় একজন মানুষের থেকে আরেকজন মানুষকে, তখন এবিও এর বৈসাদৃশ্য ও আরএইচ ফ্যাক্টরের পার্থক্য ঘটলে গ্রহীতার কি ঘটে? এবিও এর বৈসাদৃশ্য মানে হচ্ছে, আমরা জানি এবিও ব্লাড গ্রুপ। এই যে এবিও ব্লাড গ্রুপ, এই এবিও ব্লাড গ্রুপ হচ্ছে একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি, একটা হচ্ছে এবি আর ও। এই চারটে ব্লাড গ্রুপ আছে। এবার ধরো একটা মানুষ, এই মানুষটা মনে করো, এই মানুষটার আর এই মানুষটা, এই দুটো মানুষ, এই মানুষটা মনে করো এই মানুষটাকে রক্ত দিচ্ছে। এবার এই মানুষটা রক্তের মনে করো এ রক্তের গ্রুপ, আর এই মানুষটা মনে করো বি রক্তের গ্রুপ। তাহলে এমন যদি হয়, যদি কি হচ্ছে রক্ত দিচ্ছে তার এবিও এর বৈসাদৃশ্য ঘটছে, তার মানে এখানে কি হচ্ছে, একজন মানুষ যার থেকে রক্ত দিচ্ছি আর যাকে দিচ্ছি তাদের দুজনের রক্তের গ্রুপ আলাদা, এটাকে বলছে এবিও এর বৈসাদৃশ্য। তাহলে এমন যদি হয়, এবিও এর যদি বৈসাদৃশ্য ঘটে এবং সেই সঙ্গে সঙ্গে কি বলছে, ও আরএইচ ফ্যাক্টরের পার্থক্য ঘটলে, মনে করো যে এ হচ্ছে পজিটিভ, এ পজিটিভ, তার মানে এর আরএইচ ফ্যাক্টর আছে উপস্থিত, আরএইচ পজিটিভ, আর এই মানুষটা মনে করো আরএইচ নেগেটিভ। তাহলে দুজনের রক্তের গ্রুপের যেমন পার্থক্য ঘটছে, তেমনই কি হচ্ছে এদের আরএইচ ফ্যাক্টরেরও পার্থক্য ঘটছে, তাই কি না? আরএইচ ফ্যাক্টরেরও পার্থক্য ঘটছে। তাহলে এইরকম ঘটনা যদি ঘটে যে যে দুটো মানুষের মধ্যে আমি রক্ত দিচ্ছি তাদের যদি রক্তের গ্রুপেরও বৈসাদৃশ্য থাকে এবং তাদের আরএইচ এরও যদি পার্থক্য থাকে, তাহলে রক্ত দেওয়ার সময়
কি ঘটবে, ঘটনাটা কি ঘটবে? দেখো, আমরা জানি যদি রক্তের গ্রুপের আলাদা হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে এই যে রক্তের গ্রুপ, এইখানে কি অ্যান্টিজেন আছে? বি অ্যান্টিজেন আছে বি গ্রুপে, আর এ গ্রুপে কি আছে? এ অ্যান্টিজেন। আর অ্যান্টিবডি কি আছে? এ যে রক্তের গ্রুপ, এই এ রক্তের গ্রুপে অ্যান্টিবডি হচ্ছে অ্যান্টি বি, তাই তো? আর যে বি রক্তের গ্রুপ, সেখানে অ্যান্টিবডি কি আছে? অ্যান্টি এ। তাহলে এই অ্যান্টি বি, তার মানে এখানে যদি বি রক্তের গ্রুপ আসে, তার সঙ্গে কোঅ্যাগুলেশন করবে। আর অ্যান্টি এ, এখানে যদি এ রক্তের গ্রুপ আসে, অর্থাৎ এ যদি এ অ্যান্টিজেনটা পায়, এ গ্রুপে কি অ্যান্টিজেন আছে? এ অ্যান্টিজেন আছে। তার মানে অ্যান্টি এ অ্যান্টিবডি যদি এ অ্যান্টিজেনটা পায়, তাহলে তার সঙ্গে সে রিয়াকশন করে একটা কোঅ্যাগুলেশন করবে, অর্থাৎ রক্তকে জমাটবদ্ধ করে দেবে। এরকম রক্তটা মনে করো জমাট বেঁধে গেল। আর এই দিকে কি আছে? এই যে বি অ্যান্টিজেন আছে বি রক্তের গ্রুপে, সেই বি অ্যান্টিজেনকে যদি অ্যান্টি বি অ্যান্টিবডি পায়, তাহলে কি হবে? তারা রিয়াকশন করে একটা রক্তটাকে জমাট বেঁধে দিবে। তাহলে প্রথমত কি ঘটনা ঘটলো? যে যদি রক্তের গ্রুপের বৈসাদৃশ্য ঘটে, তাহলে রক্তের মধ্যে কোঅ্যাগুলেশন ঘটে যাবে, অর্থাৎ রক্ত জমাট বেঁধে যাবে। তাহলে কি হলো? মানুষের শরীরে রক্ত চলাফেরা করতে পারছে না, এই ঘটনাটা ঘটবে। তার সঙ্গে সঙ্গে কি বলা হয়েছে? আরএইচ ফ্যাক্টরের পার্থক্য। যদি আরএইচ ফ্যাক্টরের পার্থক্য ঘটে, মনে করো যে এই যে পজিটিভ রক্ত, এই রক্তটা এই মানুষটার মধ্যে দেওয়া হলো, সে হচ্ছে নেগেটিভ। তাহলে এর দেহে তো আরএইচ নেই, তাহলে এই মানুষটা কি করবে? বি রক্তের গ্রুপযুক্ত মানুষটা যেই আরএইচ পেয়ে গেছে, তখনই, এ তো আরএইচ এ অভ্যস্ত নয়, তখন কি করবে? এই আরএইচ এর বিরুদ্ধে একটা ফ্যাক্টর তৈরি করবে, সেটা হচ্ছে অ্যান্টি আরএইচ ফ্যাক্টর। যখনই অ্যান্টি আরএইচ ফ্যাক্টর তৈরি করবে, সেই অ্যান্টি আরএইচ ফ্যাক্টর দ্বারা কি হবে? এই আরএইচ গুলো নষ্ট হয়ে যাবে। তার মানে এর মধ্যে কোনো আরএইচ, এই যে আরএইচ গুলো দেওয়া হবে সেগুলো থাকবে না। বা এবার মনে করো যে এই নেগেটিভ রক্তটাকে পজিটিভের মধ্যে দেওয়া হলো, সেই ক্ষেত্রে আরএইচ এর কি পার্থক্য ঘটবে? তাহলে এর মধ্যে তো আরএইচ নেই, আর যে মানুষটার দেহে রক্তের প্রয়োজন, সেই মানুষটার দেহে আরএইচ আছে, আরএইচ লাগবে। তাহলে এর যদি আরএইচ না থাকে, তাহলে কি হবে? কোনো প্রবলেম নেই, এর থেকে রক্ত নেওয়া যাবে, কিন্তু এর থেকে দেয়া যাবে না। প্রথম ঘটনাটা কি ঘটছে? রক্ত হচ্ছে জমাট বেঁধে যাচ্ছে, তাই কি না? রক্ত হচ্ছে জমাট বেঁধে যাচ্ছে। আর এই যে মানুষটা, প্রথমে কি বললাম যে পজিটিভ রক্তটা যদি এখানে আসছে, তাহলে আরএইচটা নষ্ট হয়ে যাচ্ছে। এবার আরএইচ নষ্ট হচ্ছে, তার মানে হচ্ছে আরএইচ কোথায় আছে? আরএইচ হচ্ছে, এক মিনিট, আরএইচটা কোথায় আছে? এই মানুষটার দেহ থেকে এখানে যখন রক্ত আসছে, তার মানে আরএইচ পজিটিভ, তার মানে আরএইচ আসছে, আরএইচ এসে এখানে কি হচ্ছে? আরএইচ গুলো নষ্ট হয়ে যাচ্ছে, ডিগ্রেডেড হয়ে যাচ্ছে। কেন? এখানে একটা অ্যান্টি আরএইচ ফ্যাক্টর তৈরি করেছে। এবার অ্যান্টি আরএইচ ফ্যাক্টর তৈরির জন্য অ্যান্টি আরএইচ ফ্যাক্টর আরএইচ নষ্ট করছে। আরএইচ গুলো কোথায় আছে? আরএইচ থাকে হচ্ছে আরবিসি তে। আমাদের যে শরীরে যে আরবিসি থাকে, সেই আরবিসি তে আরএইচ গুলো থাকে। তাহলে আরবিসি যখন নষ্ট হয়ে যাচ্ছে, তার মানে এই যে মানুষটার বি রক্তের গ্রুপের মানুষের শরীরে প্রচুর পরিমাণে আরএইচ, মৃত আরবিসি জমা হয়ে যাবে। এই একটা ভয়ঙ্কর অবস্থা তৈরি হয়ে যাবে। এর ফলে কি হবে? সেই মানুষটা তৎক্ষণাৎ, অর্থাৎ সঙ্গে সঙ্গে, এক হচ্ছে তার তো লোহিত রক্ত কণিকাগুলো, এইগুলো কি করে? অক্সিজেন বহন করে। তার মানে লোহিত রক্ত কণিকাগুলো যখন নষ্ট হয়ে যাচ্ছে, তখন কি হচ্ছে? অক্সিজেন বহনটা হচ্ছে না। কারণ অক্সিজেন বহন হচ্ছে না, যেটা রক্তের একটা গুরুত্বপূর্ণ কাজ। সেই সঙ্গে সঙ্গে রক্ত জমাট বেঁধে যাওয়ার জন্য, কোয়াগুলেশন হয়ে যাওয়ার জন্য, রক্তের যে বহন, শিরা ধমনির মাধ্যমে রক্তের যে বহন, সেই বহনটাও কিন্তু হচ্ছে না। এর ফলে মানুষটার কি হবে? তৎক্ষণাৎ মৃত্যু ঘটবে। বুঝতে পেরেছো? তাহলে রক্ত প্রদানকালে এবিও এর বৈসাদৃশ্য এবং আরএইচ ফ্যাক্টরের পার্থক্য ঘটলে গ্রহীতা কি হয়? তৎক্ষণাৎ বেঁচে যায়? বাঁচবে না। রক্ত গ্রহণের প্রয়োজন হয় না, এমন না। রক্তক্ষরণ কম ঘটে, এমন না। তৎক্ষণাৎ
মৃত্যু ঘটে। বোঝাতে পারলাম? আশা করি সবাই বুঝতে পেরেছো। এর পরের যে কোশ্চেনটা আছে দেখো, এখানে কি আছে, নিম্নলিখিত কোন ঘটনাটি মেন্ডেলের স্বাধীন বন্ধনের সূত্রের ব্যতিক্রম? নিম্নলিখিত কোন ঘটনাটি মেন্ডেলের স্বাধীন বন্টনের সূত্রের ব্যতিক্রম? মেন্ডেলের স্বাধীন বন্টনের সূত্র মানে, মেন্ডেলের স্বাধীন বন্টনের সূত্র মানে হচ্ছে, আমরা জানি যে ফ্যাক্টরগুলি আছে সেই ফ্যাক্টরগুলি এক জেনারেশন থেকে পরবর্তী জেনারেশনে যাওয়ার সময় প্রত্যেকটি যে অপত্য তার মধ্যে সমানভাবে ছড়িয়ে পড়ে, একে অপরের উপর ইন্ডিপেন্ডেন্ট, তারা র্যান্ডমলি ছড়িয়ে পড়ে, কেউ কারোর উপর ডিপেন্ডেন্ট নয়, ইন্ডিপেন্ডেন্ট, তাই তো? সেটা কোন ক্ষেত্রে দেখা যায় এই ঘটনাটা, অর্থাৎ এই স্বাধীন বন্টনের সূত্র মানে না কোন ঘটনাটা? মিউটেশন তো মেন্ডেলের ব্যাপার নয়, তাহলে মিউটেশন হবে না। লিঙ্কেজ তো মেন্ডেলের ব্যাপার নয়, এটাও হবে না। এপিস্টেসিস তো নন মেন্ডেলিয়ান ইন্টারাকশন, তাহলে এটাও হবে না। তাহলে অসম্পূর্ণ প্রকটতা, এটা হচ্ছে মেন্ডেলের সূত্রে স্বাধীন বন্টনের সূত্রটাকে মানে না। কেন? কারণ দেখো, অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে আমরা যখন স্বাধীন বন্টনের সূত্র দেখছিলাম তখন কি হচ্ছিল, মেন্ডেলের যখন সূত্র দেখছিলাম 3:1 হচ্ছিল, তাই তো, রেশিও। কিন্তু অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে আমরা দেখেছিলাম এখানে রেশিও হয়েছিল 1:2:1, এই রেশিও। কারণ এখানে কি হয়েছিল, এখানে আমরা দেখেছিলাম যে মিরাবিলিস জালাপা বা সন্ধ্যা মালতী, সেই ফুলের যে ক্রস ঘটেছিল তখন একটা সাদা ফুলের সঙ্গে লাল ফুলের ক্রস ঘটানো হয়েছিল, তার ফলে আমরা পেয়েছিলাম গোলাপি ফুল, কিন্তু এটা পাওয়ার কোনো কথা ছিল না মেন্ডেলের নিয়ম অনুযায়ী। তাহলে মেন্ডেলের নিয়মটাকে এখানে ফলো করেনি। তাহলে মেন্ডেলের নিয়মের স্বাধীন বন্টনের সূত্রর যে ব্যতিক্রম, এটা হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা। ঠিক আছে? এরপরে দেখো একটা কোশ্চেন আছে, নিটের কোশ্চেন গুলো এরকম কোশ্চেন অনেক সময় দিয়ে দেয় তোমাদেরকে, এরকম কোশ্চেন দিয়ে দিতেই পারে। এখানে কোশ্চেনটা দিয়েছে যে নিচে টার্নার সিনড্রোমের কতগুলি বৈশিষ্ট্য দেওয়া হলো। এরকম টাইপের কোশ্চেন কিন্তু নিটে থাকে, 4 নম্বরে যত কোশ্চেন, এরকম কোশ্চেন থাকে। তোমাদেরকে খেয়াল রাখতে হবে, কোশ্চেন গুলো ভালোভাবে পড়তে হবে, তারপরে অ্যান্সারটা করতে হবে। কেমন? তো কি দেয়া আছে এখানে? এখানে দেয়া আছে যে নিচে টার্নার সিনড্রোমের কতগুলি বৈশিষ্ট্য দেয়া হলো। ওকে, ফাইন, কোনো সমস্যা নেই। টার্নার সিনড্রোমে কি কি বৈশিষ্ট্য দিয়েছে বলছে, ক্রোমোজোমের সংখ্যা 44টা অটোজোম থাকে, আর তার সঙ্গে এক্স ও, মানে হচ্ছে একটা এক্স ক্রোমোজোম থাকে আর অন্য কিছু থাকে না, দিয়ে টোটাল ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 45। এটা কি টার্নার সিনড্রোমের বৈশিষ্ট্য? অবভিয়াসলি এটা টার্নার সিনড্রোমের বৈশিষ্ট্য, কারণ আমরা পড়েছি যে টার্নার সিনড্রোমের যে ক্রোমোজোম সংখ্যা, এটা হচ্ছে 44 এ অটোজোম প্লাস এক্সও দিয়ে 45 টার্নার সিনড্রোমের ক্রোমোজোম সংখ্যা হয়, এটা আমরা জানি। এটা গেল। 2 কি বলছে, একটি অতিরিক্ত এক্স ক্রোমোজোম থাকে। তাহলে এইটা যদি টার্নার সিনড্রোমের ক্রোমোজোম সংখ্যা হয়, এটা যদি টার্নার সিনড্রোমের ক্রোমোজোম সংখ্যা হয়, তাহলে একটি অতিরিক্ত এক্স ক্রোমোজোম কিভাবে থাকে? এখানে কি অতিরিক্ত এক্স ক্রোমোজোম আছে? একটাই তো এক্স ক্রোমোজোম আছে, তাহলে একটি অতিরিক্ত ক্রোমোজোম থাকে না, এটা টার্নার সিনড্রোমের বৈশিষ্ট্য কিন্তু নয়। এরা বন্ধা হয়। টার্নার সিনড্রোম যারা হয় তাদের অবশ্যই তারা বন্ধা হয়, তাহলে এটা সঠিক। তারপরে কি আছে, এদের সিমিয়ান ক্রিজ দেখা যায়। সিমিয়ান ক্রিজ মানে হচ্ছে হাতের তালুতে যে একটা বিশেষ দাগ দেখা যায়, এটাকে সিমিয়ান ক্রিজ বলে। তো এই সিমিয়ান ক্রিজ তো আমরা দেখেছিলাম ডাউন সিনড্রোমে, তাই না? সিমিয়ান ক্রিজ আমরা কোথায় দেখেছিলাম? ডাউন সিনড্রোমে দেখেছিলাম। তাহলে এটা তো ডাউন সিনড্রোম নয়, এখানে কি বলে দিয়েছে? টার্নার সিনড্রোম। তাহলে এটাও টার্নার সিনড্রোমের বৈশিষ্ট্য নয়। তোমাকে কোশ্চেন কি করেছে দেখো, কোশ্চেন করেছে যে নিচের কোনটি সত্য?
আমায় কি বলেছে, নিচের টার্নার সিন্ড্রোমের কতগুলি বৈশিষ্ট্য দেয়া হলো, বৈশিষ্ট্যগুলো তুমি পড়ে নিলে। ক্রোমোজোম সংখ্যা 44টা অটোজোম প্লাস 145 টোটাল, এরা অতিরিক্ত এক ক্রোমোজোম থাকে এদের, এরা বন্ধা হয়, এদের সিমিয়ান ক্রিজ দেখা যায়। বলছে নিচের কোনটি সত্য, কোন অ্যান্সারটি সঠিক। এখানে বলছে এ ও বি। এ মানে হচ্ছে একটি, এ হচ্ছে ক্রোমোজোম সংখ্যাটা বলেছে 45, তো এ তো অবভিয়াসলি সত্য। কিন্তু কি বলছে যে একটি অতিরিক্ত এক ক্রোমোজোম থাকে, এদের তো অতিরিক্ত এক ক্রোমোজোম থাকে না টার্নার সিনড্রোমের, তাহলে বিটা ভুল, তাহলে এই অপশনটা হবে না। তারপরে কি বলছে দেখো, বি অপশনে যাও, যে শুধু এ, শুধু এ, শুধু এ কি আছে, যে এক ক্রোমোজোমের সংখ্যা, ক্রোমোজোম সংখ্যা, এটা তো সঠিক, এটা তো সঠিক, তাহলে শুধু এ, এই কোশ্চেনটা অ্যান্সারটা হতে পারে, এটা কিন্তু ভুল নয়। আমরা আরো সবগুলো অপশন পড়বো। তারপরে ডি অপশনটা দেখো, ডি অপশনটা কি বলছে, এ, সি ও ডি। এ মানে কি, ক্রোমোজোম সংখ্যা, এটা তো সঠিক। তারপরে কি বলেছে, সি এরা বন্ধা হয়, এটাও সঠিক। তারপরে দেখো কি বলেছে, ডি এদের সিমিয়ান ক্রিজ দেখা যায়। তাহলে এই অপশনটায়, ডি অপশনে দেখছি এ সঠিক, সিও সঠিক, কিন্তু ডি ভুল, তার মানে ডি অপশনটাও টোটালি ভুল। তারপরে দেখো সি অপশনটা কি আছে, এ ও, এ ও সি, এ সঠিক আমরা জানি, সিও সঠিক পেলাম, তাহলে এক্ষেত্রে এ এবং সি দুটোই কিন্তু সঠিক, তাহলে এটাও সঠিক। আবার এখানে দেওয়া আছে শুধু এ, এই যে অপশনগুলো আছে তার মধ্যে কি শুধু এ সঠিক, তার মানে কি বোঝায় সি ভুল, সি অপশনটা তো ভুল না, সিটাও সঠিক, তার মানে বি অপশনটাও হবে না, তাহলে কে সঠিক, সি অপশনটা, যে এ ও সি। এইভাবে অ্যান্সার গুলো করতে হবে, বুঝতে পেরেছো? তারপরে দেখো 13 নম্বর অপশন, 13 নম্বরে কি আছে, ক্রোমোজোমের গঠনগত উপাদান হলো। ক্রোমোজোমের গঠনগত উপাদান আমরা জানি যে ক্রোমোজোম যখন আমরা স্ট্রাকচার দেখেছিলাম, একটা, এটা যদি একটা ক্রোমোজোম হয়, তাই তো, এই যদি ক্রোমোজোম হয়, আমরা দেখেছিলাম যে ক্রোমোজোমের যে প্যাকেজিং, ডিএনএ প্যাকেজিং যখন দেখেছিলাম, তখন দেখেছিলাম এরকম ক্রোমাটিন ফাইবার দ্বারা তৈরি, ক্রোমাটিন, এরকম ক্রোমাটিন ফাইবার দিয়ে ক্রোমোজোমটা কমপ্লিট হয়ে, ক্রোমাটিন ফাইবারগুলো কমপ্লিট হয়ে ক্রোমোজোম গঠন করে। এই ক্রোমাটিন ফাইবার যখন আমরা ডিটেলসে দেখেছিলাম, তখন দেখেছিলাম এটা যদি একটা ক্রোমাটিন ফাইবার হয়, তাহলে এইরকম পুঁতির দানার মতো অপশন দেখেছিলাম। এই পুঁতির দানার মতো অপশনগুলোকে আমরা যখন জুম করেছিলাম, তখন আমরা দেখতে পেয়েছিলাম, কি দেখেছিলাম, এখানে, এখানে আমরা দেখেছিলাম যে এই রকম কতগুলো হিস্টোন প্রোটিন, H2A, H2B, H3, H4 আর H1, এই হিস্টোন প্রোটিন, তার সঙ্গে যে নিউক্লিওজোমাল ডিএনএ, সেই নিউক্লিওজোমাল ডিএনএর সঙ্গে এইভাবে, আর এই লিঙ্কার ডিএনএ দ্বারা এইগুলো এরকমভাবে হিস্টোন প্রোটিনগুলো থাকে, হিস্টোন প্রোটিনগুলো আবার এরকমভাবে লিঙ্ক, ক্রোমোজোমাল ডিএনএ দ্বারা বাইন্ড হয়ে আবার এরকমভাবে পরপর এই স্ট্রাকচারটা যেটা আমরা দেখতে পাচ্ছি, সেই স্ট্রাকচারটা এভাবে থাকে। এবং এই যে কমপ্লিট স্ট্রাকচারটা আমরা পেয়েছিলাম, এটাকে আমরা একটা নাম দিয়েছিলাম নিশ্চয়, এটা কি কি ছিল এখানে, H2A, H2B, H3 আর H4। এই এই যে হিস্টোন প্রোটিনগুলো, এই হিস্টোন প্রোটিন আর তার সঙ্গে ছিল নিউক্লিওজোমাল ডিএনএ, তাই তো এক কথায় ডিএনএ ছিল, আর বাইরে ছিল একটা H1 হিস্টোন। তাহলে এই যে একটা কমপ্লিট স্ট্রাকচার আমরা ক্রোমোজোমের মধ্যে দেখেছিলাম, তাহলে ক্রোমোজোমের মধ্যে কি দেখেছিলাম, যে ক্রোমোজোমের মধ্যে এরকম ডিএনএ আছে এক, আর কি দেখেছিলাম, এই হিস্টোন প্রোটিনগুলো আছে, তাই তো। তাহলে ক্রোমোজোমের উপাদান অ্যাকচুয়ালি কি হলো, ক্রোমোজোমের উপাদান হলো হিস্টোন প্রোটিন আর হচ্ছে ডিএনএ। ডিএনএ কয় প্রকার, একটা হচ্ছে নিউক্লিওজোমাল ডিএনএ আর একটা হচ্ছে লিঙ্কার ডিএনএ, এই তো, এটা আমরা জানি, এটা আমাদের কনসেপ্ট আছে। এবার দেখো অপশন গুলো কি কি বলছে, যে ক্রোমোজোমের গঠনগত উপাদান হলো ডিএনএ ও প্রোটিন। হ্যাঁ, ডিএনএ তো ঠিক, প্রোটিনও থাকে, প্রোটিনও থাকে, কি প্রোটিন থাকে, হিস্টোন প্রোটিন থাকে, তার মানে এই অপশনটা সঠিক হতে পারে। অপশন বি দেখো, ডিএনএ ও হিস্টোন,
তার মানে এখানে একদম উল্লেখ করে দিয়েছে যে কোন প্রোটিনটা থাকে, যে ডিএনএ থাকে প্লাস হিস্টোন প্রোটিন থাকে। তাহলে এটা তো সঠিক, একদম সঠিক। তারপরে দেখো বলছে ডিএনএ ও আরএনএ। আমরা যে ক্রোমোজোমের গঠন দেখলাম সেখানে কি আমরা কোনো আরএনএ দেখলাম? আরএনএ তো দেখিনি। তার মানে এই অপশনটা ভুল, আরএনএটা হবে না। ডিএনএটা সঠিক কিন্তু আরএনএ হবে না, তার মানে এই টোটাল অপশনটাই ভুল। তারপরে সি এ দেখো, ডি এ দেখো শুধু আরএনএ, আরএনএ তো কখনোই হবে না, তাহলে এই অপশনটাও ভুল। আর তাহলে থাকলো বাকি কে? এই এ অপশনটা থাকলো আর বি অপশনটা থাকলো। এই দুটোর মধ্যে দুটোতেই ডিএনএ এবং প্রোটিনের কথা বলেছে, একটাতে শুধু প্রোটিন বলেছে আর একটাতে প্রোটিনটা উল্লেখ করে দিয়েছে হিস্টোন প্রোটিন। তাহলে সেই ক্ষেত্রে আমাদের অ্যান্সার, সঠিক অ্যান্সার হবে অ্যান্সার অপশন বি। এটা হচ্ছে সঠিক উত্তর, এটা হবে না। এবার যদি তোমার কাছে অপশন ডিএনএ ও হিস্টোন না থাকতো, যদি অন্য কিছু থাকতো যেটা অপশন হবেই না, তাহলে আমরা এই অপশনটা চুজ করতাম। কিন্তু যেহেতু আমাদেরকে এখানে হিস্টোন প্রোটিন একদম উল্লেখ করে দেওয়া হয়েছে, তাহলে এটাই হচ্ছে সঠিক অ্যান্সার। বুঝতে পেরেছো? এই গেল 13 নম্বর। এরপরে দেখো 14 নম্বর অপশনটা কি বলেছে। যে নিম্নলিখিত কোনটি ডাবল মনোজমিকে নির্দেশ করে? আমরা পড়েছি মনোজমি, ট্রাইজমি, হুম, নালিজমি, টেট্রাজমি, এগুলো আমরা পড়েছি। সেখানে আমরা কি দেখেছিলাম যে যে ডিপ্লয়েড, ডিপ্লয়েড মানে কি? ডিপ্লয়েডকে আমরা কি বলি? টুয়েন, এটা ডিপ্লয়েড তো। এই যে ডিপ্লয়েড, এই ডিপ্লয়েড নাম্বার অফ ক্রোমোজোম, এখান থেকে যদি ক্রোমোজোম যে কোনো একটা সেট, ডিপ্লয়েড কটা সেট থাকে? হ্যাপ্লয়েড সেট থাকে, দুটো হ্যাপ্লয়েড সেট থাকে। তাহলে এই হ্যাপ্লয়েড সেটের আমরা কি বলেছিলাম, যদি একটা ক্রোমোজোম ডিপ্লয়েডের একটা সেট মনে করো এরকম, এটা একটা ক্রোমোজোম সেট, আর একটা মনে করো এইরকম ক্রোমোজোম সেট, তাহলে দুটো হলো। আর একটা মনে করো এই ক্রোমোজোম সেট। তাহলে এই ডিপ্লয়েডের মধ্যে প্রত্যেকটা ক্রোমোজোম পেয়ার অবস্থায় থাকে, এক জোড়া করে থাকে। এবার কোনো একটা ডিপ্লয়েডের যে হ্যাপ্লয়েড, এটা যদি প্রথমে হ্যাপ্লয়েড দেখায়, এটা যদি হ্যাপ্লয়েড হয়ে যায়, তাহলে এই একটা এরকম একটা একটা করে থাকবে প্রত্যেকটা। এইদিকে আর একটা হ্যাপ্লয়েডে একটা একটা করে ভাগ হয়ে যাবে এরকম, তাই তো? তাহলে এইগুলো হচ্ছে হ্যাপ্লয়েড কন্ডিশন, এটা হচ্ছে হ্যাপ্লয়েড কন্ডিশন বা এন কন্ডিশন, আর এই কন্ডিশনটাকে আমরা বলছি ডিপ্লয়েড কন্ডিশন, তাই তো? এবার মনে করো যে এই ডিপ্লয়েড কন্ডিশন থেকে একটা পেয়ার, এই পেয়ারে মনে করো এটা নাই, এই অপশনটা নেই। মনে করো যে এই একটা নেই, তাহলে এই ক্ষেত্রে কি হয়েছে? এই ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে টুয়েন থেকে, এই ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে টুয়েন থেকে একটা ক্রোমোজোম মাইনাস হয়ে গেছে, তাই তো? আবার তাহলে এই যে একটা মাইনাস হয়ে গেল, এই ঘটনাটাকে আমরা বলছি মনোজমি। কি বলছি? মনোজমি, ঠিক আছে? আবার মনে করো যে একটা বেশি হয়ে যেতে পারে, এটা তো বেশি হয়ে যেতে পারে, এটা মনে করো একটা কমে গিয়েছিল, এটা মনে করো আর একটা বেড়ে গেল, তাহলে একটা এক্সট্রা হয়ে গেল। তাহলে এটা এই ক্রোমোজোমটা কটা হয়ে গেছে? একটা, দুটো, তিনটে। তার মানে এক্ষেত্রে একটা বেড়ে গেছে। তাহলে এইরকম যদি হয় তাহলে কি হয়েছে? টুইন যা ছিল তার সঙ্গে একটা এক্সট্রা, এই ঘটনাটাকে আমরা বলি ট্রাইজমি। কি বলি? ট্রাইজমি। এবার যদি এমন ঘটনা ঘটে যে, এটা মুছে দিচ্ছি, যে এটা ধরো মনোজমি হয়েছিল, তাহলে এই যে মনোজমিটা হয়েছিল, মনে করো এখান থেকে একটা সেট থেকে একটা নেই, তার জন্য আমরা লিখেছি 2n-1। এবার আর একটা ক্রোমোজোম পেয়ার মনে করো এই পেয়ারটা, এখান থেকে মনে করো আর একটা নেই, তাহলে এখানে কি ঘটনা ঘটলো? এখানে যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে
এখানে যে ঘটনাটা এবার ঘটেছে সেটা হচ্ছে 2n, 2n থেকে কি হয়েছে, এইখান থেকে একটা নেই তাহলে -1, এইখান থেকে আর একটা নেই তাহলে -1। তাহলে এইরকম যদি ঘটনা ঘটে, অর্থাৎ দুবার একটা একটা করে পেয়ার থেকে কমে গেল, তখন তাহলে কি ঘটলো, দুবার ঘটলো, তার মানে কি হলো, ডাবল। আর কি ঘটেছে, একটা একটা করে ভ্যানিশ হয়ে গেছে, তাহলে এটাকে আমরা বলছি মনোজমি। তাহলে এই ঘটনাটাকে বলছে ডাবল মনোজমি। ডাবল মনোজমি মনে হচ্ছে 2n -1 -1। এবার ট্রাইজমি বলেছিলাম, ট্রাইজমির ক্ষেত্রে মনে করো যে একটা, এটা একটা এক্সট্রা হয়ে গেল, এটা একটা এক্সট্রা হয়ে গেল, এই ক্ষেত্রে আর একটা এক্সট্রা হয়ে গেল, এই ক্ষেত্রে আর একটা এক্সট্রা, তাহলে একটা একটা করে দুই পেয়ারে আলাদা আলাদা করে এক্সট্রা হয়ে গেল, তখন সেটাকে আমরা বলছি 2n +1 +1। তার মানে এটা হচ্ছে ডাবল ট্রাইজমি, ডাবল ট্রাইজমি। এবার এখানে কোশ্চেন দেখো, এখানে কি বলা হয়েছে, কি চেয়েছে, বলেছে নিম্নলিখিত কোনটি ডাবল মনোজমি নির্দেশ করে। ডাবল মনোজমি, ডাবল মনোজমি আমরা মানে কি জানি যে 2n -1 -1, তাহলে এই ক্ষেত্রে অপশন কি হবে, অপশন বি 2n। 2n +1 বলেছে, এটা তো ট্রাইজমি হয়ে গেল। দেখো এখানে ট্রাইজমি এটা বলেছিলাম, এটা তো ট্রাইজমি হয়ে গেল। 2n +1 +1, এটা তো ডাবল ট্রাইজমি, তাহলে অপশনটা নিশ্চয়ই হবে না, এটা ডাবল ট্রাইজমি। আর 2n -1 এটা তো শুধু মনোজমি হলো, কিন্তু আমরা এখানে কি চেয়েছি, যে কি চেয়েছে কোশ্চেনে, ডাবল মনোজমি, তাহলে ডাবল মনোজমি হচ্ছে 2n -1 -1। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছো। চলো আমরা নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন কি আছে, নেক্সট কোশ্চেন আছে যে একজন, মানে কি বলেছে, যে একজন বর্ণান্ধ পিতার সঙ্গে একজন মহিলার বিবাহ হলো, যার বাবা স্বাভাবিক ও মাতা বর্ণান্ধ ছিলেন। এই দম্পতির শতকরা কত ভাগ পুত্র সন্তান বর্ণান্ধ হতে পারে। তাহলে কোশ্চেন কি বলেছে, একজন বর্ণান্ধ পিতার সঙ্গে একজন মহিলার বিবাহ হলো, যার বাবা স্বাভাবিক ও মাতা বর্ণান্ধ ছিলেন। এই দম্পতির শতকরা কত ভাগ পুত্র সন্তান বর্ণান্ধ হতে পারে। অপশন আছে 25%, অপশন বি 50%, অপশন সি 75%, অপশন ডি 100%। এখানে কোশ্চেন এসছে বর্ণান্ধ থেকে, অর্থাৎ কালার ব্লাইন্ডনেস যে চ্যাপ্টারটা আছে সেই কালার ব্লাইন্ডনেস থেকে এখানে কোশ্চেন এসছে। তো আমরা সবাই জানি কালার ব্লাইন্ডনেস হচ্ছে একটা সেক্স লিঙ্কড ইনহেরিটেন্স দেখায়, বা বর্ণান্ধতা হচ্ছে সেক্স লিঙ্কড ইনহেরিটেন্স দেখায়। সেক্স লিঙ্কড ইনহেরিটেন্স মানে আমরা কি জানি, যদি এক্স, মনে করো যে এই যে বর্ণান্ধ, বর্ণান্ধের জন্য দায়ী যে জিনটা সেটা মনে করো এ, ঠিক আছে, সেই এটা যদি সেক্স লিঙ্ক মানে সেটা সবসময় রিসেসিভটা ছড়িয়ে পড়ে, রোগ ঘটায়, তাহলে এটা যদি ডোমিন্যান্ট হয় আর স্মল এ এটা যদি রিসেসিভ হয়, তাহলে কোন কন্ডিশনটা রোগ ঘটাবে, রিসেসিভ কন্ডিশনটা, এই দুটোই এক ক্রোমোজোমের উপর অবস্থিত, তাহলে একটা হচ্ছে এক্স এ, এটা যদি ডোমিন্যান্ট হয় তাহলে এটা নিশ্চয়ই রোগ ঘটাবে না, তাই তো। আর আরেকটা যদি এক্স এ হয় স্মল এ, তাহলে এটা হচ্ছে রিসেসিভ, তাহলে এই যে রিসেসিভ কন্ডিশনটা এটা কিন্তু রোগ ঘটাবে, তাই কি না। রিসেসিভটা কি থাকতে হবে, হোমোজাইগাস কন্ডিশনে থাকতে হবে, অর্থাৎ এক্স এ এ এটা যদি এরকম কন্ডিশনে থাকে তাহলে সেটা হচ্ছে বর্ণান্ধ রোগ সৃষ্টি করবে। আর যদি এই কন্ডিশন না থেকে এরকম কন্ডিশন থাকে, এক্স এ এক্স স্মল এ এক্স ক্যাপিটাল এ এক্স ক্যাপিটাল এ এরকম যদি থাকে, তাহলে সেটা কিন্তু রোগ ঘটাবে না, এটা তো একেবারেই রোগগ্রস্ত নয়। আর এই ক্ষেত্রে আমরা পড়েছিলাম যে ক্যাপিটাল এ স্মল এ যদি দুটো একসঙ্গে থাকে তাহলে সেটা হচ্ছে বাহক, বর্ণান্ধ নয়,
কিন্তু বর্ণান্ধের বাহক, এটা আমরা পড়েছিলাম। আর ছেলেদের ক্ষেত্রে আমরা কি পড়েছিলাম, পুরুষদের ক্ষেত্রে একটা এক্স, একটা যদি স্মল এ থাকে আর একটা ওয়াই থাকবে, তাহলে এই ক্ষেত্রে একটাই যেহেতু স্মল এ, তাহলে এটা হচ্ছে বর্ণান্ধ, এটা হচ্ছে রোগগ্রস্ত, তাই তো। আর যদি এরকম কন্ডিশন থাকতো যে এক্স ক্যাপিটাল এ ওয়াই, তাহলে আমরা বলবো যে এটা স্বাভাবিক, এটা পুরুষের ক্ষেত্রে স্বাভাবিক, তাই কি না? এই হচ্ছে ব্যাপার। তাহলে এবার হচ্ছে তোমাকে এখানে কোশ্চেন কি বলেছে, যে একজন কোশ্চেন বলা হয়েছে যে একজন বর্ণান্ধ পিতার সঙ্গে, কোশ্চেন হয়েছে যে একজন বর্ণান্ধ পিতার সঙ্গে, একজন বর্ণান্ধ পিতা, তাহলে পিতা বর্ণান্ধ, তার মানে হচ্ছে পিতার জিনোটাইপ কিরকম হবে, এক্স এ, তাই তো। পিতা বর্ণান্ধ মানে পিতার জিনোটাইপ হবে এরকম। আর কি বলেছে, যে একজন মহিলার, দেখো আমরা পুরুষদের ক্ষেত্রে বর্ণান্ধ কোনটা বলেছিলাম, এটা বলেছিলাম। আর পুরুষদের ক্ষেত্রে স্বাভাবিক কোন কন্ডিশনটা, এই স্বাভাবিক। আর মেয়েদের ক্ষেত্রে বাহক, মহিলাদের ক্ষেত্রে বাহক কোনটা, যে একটা ক্যাপিটাল আর একটা স্মল থাকে, একটা রিসেসিভ একটা ডোমিন্যান্ট। আর স্বাভাবিক কোনটা, দুটোই যদি ডোমিন্যান্ট থাকে। আর রোগগ্রস্ত কোনটা, এটা হচ্ছে বর্ণান্ধ, এটা হচ্ছে বর্ণান্ধ, তাই তো। স্ত্রীদের ক্ষেত্রে এটা হচ্ছে স্ত্রী, এক্স এক্স। তাহলে এই হচ্ছে ব্যাপার। তাহলে এখানে কি বলেছে, একজন বর্ণান্ধ পিতার সঙ্গে একজন মহিলার বিবাহ হলো, যার বাবা স্বাভাবিক কিন্তু মাতা বর্ণান্ধ। তাহলে এই যে মহিলাটা, যে মহিলাটার কথা বলা হয়েছে, তার কিন্তু জিনোটাইপ বলা হয়নি, তার বাবা মায়ের বলা হয়েছে। তাহলে কি বলেছে, এই মহিলা যার বিবাহ হলো, সেই মহিলার বাবা কিরকম, বাবা হচ্ছে স্বাভাবিক, তার মানে তার বাবার জিনোটাইপ কিরকম, এরকম, তাই তো, বাবা স্বাভাবিক। এবং মাতা কি বলেছে, মাতা বলেছে বর্ণান্ধ, তার মানে তার মা ছিল, তার মা ছিল এরকম স্মল এ, স্মল এ, এটা বলেছিলাম বর্ণান্ধ। তাহলে মা হচ্ছে বর্ণান্ধ, মায়ের জিনোটাইপ ছিল এইরকম কন্ডিশনে। তাহলে এই যে মহিলাটা, তার বাবা স্বাভাবিক বাবা আর বর্ণান্ধ মায়ের থেকে জন্মগ্রহণ করেছে, তাহলে তার জিনোটাইপ কিরকম হবে, সে একটা, তার মধ্যে দুটো এক্স ক্রোমোজোম থাকবে, একটা এক্স ক্রোমোজোম নিশ্চয় বাবার থেকে পাবে, আর একটা এক্স ক্রোমোজোম মায়ের থেকে পাবে, হ্যাঁ কি না, তাই তো, একদম। হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রে তার জিনোটাইপটা কিরকম হবে, একটা হবে, একটা এক্স হবে ডোমিনেন্ট, আর একটা এক্স হবে রিসেসিভ, একটা এক্স মায়ের থেকে পাবে আর একটা এক্স বাবার থেকে পাবে। তাহলে এই ক্ষেত্রে যে মহিলাটার বিবাহ হলো, তার জিনোটাইপটা আমাদেরকে বার করে নিতে হলো, বলে দেওয়া নয়। এখানে কি বলেছে, একজন বর্ণান্ধ পিতা, মানে এটা বর্ণান্ধ পিতার সঙ্গে একজন মহিলার বিবাহ হলো, যার বাবা স্বাভাবিক, বাবা হচ্ছে দেখো এক্স এ ক্যাপিটাল ডোমিন্যান্ট আর একটা ওয়াই, বাবা স্বাভাবিক, এবং মাতা হচ্ছে বর্ণান্ধ, তার মানে মাতা এক্স 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 বর্ণান্ধ। তাহলে এই মহিলাটা, যার বাবা মা একজন বর্ণান্ধ, মা আর বাবা স্বাভাবিক, তার জিনোটাইপ হবে এক্স ক্যাপিটাল এ আর স্মল এ, মানে হচ্ছে এই হচ্ছে বাহক। দেখো একটা ক্যাপিটাল এ আর একটা স্মল এ যদি থাকে, আমরা কি বলেছিলাম, বাহক বলেছিলাম, এখানে তাই বলেছিলাম, একটা ক্যাপিটাল এ আর একটা স্মল এ হলে সেটা হয় বাহক। তাহলে এটা হচ্ছে বাহক। তার মানে এই যে বর্ণান্ধ পিতা এবং একজন মহিলার বিবাহ হলো, যা তাদের বিবাহ দেওয়া হলো, তা সেই মহিলাটা হলো অ্যাকচুয়ালি বর্ণান্ধ রোগের বাহক। তাহলে এইরকম হলো, এটা হলো বাবা, যেটা হচ্ছে বর্ণান্ধ পিতা, আর মহিলা সেটা হলো বাহক। হয়ে গেল। বলছে এই দম্পতির শতকরা কত ভাগ পুত্র সন্তান বর্ণান্ধ হতে পারে। এবার তুমি বার করো এখান থেকে যে কিরকম হবে। দেখো আমরা চেষ্টা করছি এটা বার করার। আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো যে এই একটা এক্স ক্রোমোজোম, একটা সন্তান, এই একটা এক্স ক্রোমোজোম আর এই একটা এক্স ক্রোমোজোম পাবে। তার মানে একটা মেয়ে কি হবে, এক্স ক্যাপিটাল হবে, এখান থেকে মায়ের থেকে ক্যাপিটালে পাবে, আর বাবার থেকে পাবে স্মল এ, এটা একটা পাচ্ছে মেয়েদের ক্ষেত্রে। আর একটা মেয়ে কি হবে, এখান থেকে স্মল এ পাবে আর এখান থেকে পাবে ক্যাপিটাল এ, তার মানে কি হবে এক্স
সরি স্মল এ পাবে, এখান থেকে এক্স স্মল এ এক্স স্মল। এটা গেল মেয়েদের ক্ষেত্রে। এবার যদি ছেলেদের ক্ষেত্রে দেখি, যে পুত্র সন্তানদের ক্ষেত্রে যদি আমরা দেখতে যাই, তাহলে কি দেখতে পাবো? পুত্র সন্তান দেখো, যে পুত্র সন্তান কিন্তু এক্স ক্রোমোজোম কখনোই মায়ের কার থেকে পাবে না, বাবার থেকে পাবে না। এক্স ক্রোমোজোম গুলো সব মায়ের থেকে পাবে। বাবার থেকে কি পাবে? পুত্র সন্তান শুধু বাবার থেকে ওয়াই ক্রোমোজোম পাবে। তাহলে বাবার থেকে একটা ওয়াই ক্রোমোজোম নিল, মায়ের থেকে একটা এক্স ক্রোমোজোম, এর ক্ষেত্রে কি হবে? এক্স ক্যাপিটাল এ ওয়াই। আর আরেকটা পুত্র সন্তানের কি হবে? বাবার থেকে পাবে ওয়াই, মায়ের থেকে পাবে স্মল এ। এটা তাহলে কি হলো? এটা হবে এক্স স্মল এ ওয়াই। এবার যারা পুরুষ তাদের ক্ষেত্রে আমরা হিমোফিলিয়ার কি জানি, হিমোফিলিয়া জিনোটাইপ কি জানি? দেখো, যদি ক্যাপিটাল হয় এক্স আর ওয়াই থাকে, তাহলে সেটা হচ্ছে স্বাভাবিক। তাহলে এই ক্ষেত্রে একটা আমি সন্তান, পুত্র সন্তান পেয়েছি, যেটা হচ্ছে স্বাভাবিক, তাই তো? আর একটা পুত্র সন্তান কি পেয়েছি? দেখো, এই রকম কন্ডিশন যদি থাকে তাহলে সেটা হয় বর্ণান্ধ। এই কন্ডিশনটা আমরা এখানে পেয়েছি বর্ণান্ধ। তাহলে আর একটা পুত্র সন্তান পেলাম, সেটা হচ্ছে বর্ণান্ধ, তাই তো? এইগুলো আমরা পেলাম। এবার দেখো তোমার কোশ্চেন কি ছিল। কোশ্চেনে তোমাকে বলেছে যে এখানে এই দম্পতির শতকরা কত ভাগ পুত্র সন্তান বর্ণান্ধ হতে পারে। শতকরা কত ভাগ পুত্র বর্ণান্ধ হতে পারে, তার মানে এখানে তোমার যে কন্যা সন্তান, এই একটা কন্যা সন্তান আর এই একটা কন্যা সন্তান, একটা আক্রান্ত একটা বাহক, কন্যা সন্তানের কথা কিন্তু বলেনি। এখানে বলেছে তোমার শুধু পুত্র সন্তানের কথা। তাহলে যদি শুধু পুত্র সন্তান হয়, তাহলে পুত্র সন্তান মোট কটা? মোট দুটো। তার মধ্যে বর্ণান্ধ কটা? বর্ণান্ধ একটা। তাহলে এককে 2 ইন্টু 100 পার্সেন্টেজ করলে কত দাঁড়ায়? 50। তাহলে 50% পুত্র সন্তান হচ্ছে বর্ণান্ধ। এবার যদি তোমাকে বলা হতো যে মোট কত ভাগ, এখানে পুত্র কথাটা যদি না বলে, পুত্র কথাটা ধরো বলেনি, পুত্রটা কেটে দাও, বলল যে এই দম্পতির শতকরা কত ভাগ সন্তান বর্ণান্ধ হতে পারে, সেই ক্ষেত্রে তোমার কি হবে? কন্যা সন্তান এবং পুত্র সন্তান সবাইকে ধরতে হবে। তাহলে টোটাল সন্তান কটা হয়েছে? টোটাল সন্তান হয়েছে 4টে। আর বর্ণান্ধ মেয়ে কটা? একটা মেয়ে হচ্ছে বর্ণান্ধ, একটা ছেলে বর্ণান্ধ। টোটাল দুটো বর্ণান্ধ ইন্টু 100, তাও 50%। তাহলে যদি তোমাকে টোটাল সন্তান কত পার্সেন্ট বর্ণান্ধ বলতো, তাহলে এখানে এই ক্ষেত্রে 50% হচ্ছে, অন্য ক্ষেত্রে চেঞ্জ হতে পারে। আর টোটাল পুত্র সন্তান কতগুলো যদি বলে, তাহলে শুধু পুত্র সন্তানগুলো ধরবো। তোমাকে এখানে শুধু পুত্র না বলে এখানে কন্যা বলতে পারতো, সেই ক্ষেত্রে তুমি কি করতে? শুধু কন্যা হিসাব করতে, সেটাও 50% অ্যান্সার এখানে আসতো। কিন্তু এইখানে আসছে অন্য ক্ষেত্রে অন্য কন্ডিশন দিয়ে দিলে পারে, কিন্তু অ্যান্সারটা চেঞ্জ হয়ে যেতে পারে। তো এই কনসেপ্টটা মাথায় রাখবে যে তোমাকে কি বলছে, শতকরা পুত্র সন্তান বলছে, না কন্যা সন্তান বলছে, নাকি শুধু সন্তান বলছে, এই বিষয়টা পড়তে হবে। কোনো একটা কম্পিটিটিভ এক্সামে ভালো রেজাল্ট করার সব থেকে বড় উপায় হচ্ছে তোমাকে কোশ্চেনটা কি বলছে, কোশ্চেনটা বুঝতে হবে, কোশ্চেনটা ভালো করে পড়তে হবে। আগেই ঝট করে অ্যান্সার করতে যাবে না। দেখে মনে হবে যে এটা আমি জানি, তো সোজা, আমি প্র্যাকটিস করেছি অনেকবার, আমি পারবো, ঝট করে অ্যান্সার করতে যাবে না। আগে কোশ্চেনটা পড়বে। কোশ্চেন অনেক সময় ঘুরিয়ে পেঁচিয়ে দেয়, যে কোশ্চেনটা কি বলছে সেই বিষয়টা আগে বুঝবে। এটা বোঝার পর তারপরে তোমরা অ্যান্সার করবে, ঠিক আছে? যেমন এই ক্ষেত্রে। আশা করি বুঝতে পেরেছো তোমরা, কারো কোনো সমস্যা নেই। এরপরে দেখো আরো একটা কনসেপচুয়াল কোশ্চেন। আরো একটা কনসেপচুয়াল কোশ্চেন কি বলছে, যে একটি সদ্যজাত শিশুর মাতৃত্ব নিয়ে দুটি মহিলার মধ্যে ঝগড়া শুরু হলো। একটি সদ্যজাত শিশু যার মাতৃত্ব নিয়ে দুটি মহিলার মধ্যে ঝগড়া শুরু হলো। ডাক্তারবাবু এই সমস্যার সমাধানের জন্য মহিলা দুটির
মহিলা দুটির স্বামীকে ডাকলেন, কি করলেন, মহিলা দুটির স্বামীকে ডাকলেন এবং শিশু সহ দুই দম্পতির রক্তের গ্রুপ পরীক্ষা করালেন, যার রেজাল্ট নিচে দেওয়া হলো। কি বলছে, দম্পতি 1 যাদের একজনের রক্তের গ্রুপ হচ্ছে, স্বামী স্ত্রীর মধ্যে একজনের রক্তের গ্রুপ হচ্ছে এ আর একজনের এ বি। দম্পতি 2 স্বামী স্ত্রীর মধ্যে একজনের রক্তের গ্রুপ হচ্ছে এ আর একজনের হচ্ছে বি, আর শিশুর রক্তের গ্রুপ বলছে ও। ঠিক আছে, তাহলে নিম্নলিখিত কোন উত্তরটি সঠিক? বলছে শিশুটির দম্পতি 1 এর, শিশুটি দম্পতি 2 এর, শিশুটি কারোরই নয়, এই ক্ষেত্রে রক্তের গ্রুপ দিয়ে মাতৃত্ব নির্ণয় সম্ভব নয়। এই হচ্ছে তোমার কোশ্চেন। তাহলে এই কোশ্চেনটার উত্তর কি হবে, তাই তো? দেখো, রক্তের গ্রুপটা আমাদের আগে ভালো করে বুঝতে হবে। কেমন, যে রক্তের গ্রুপ আমরা জানি যে এ রক্তের গ্রুপে কত প্রকার অ্যালিল থাকে। এ রক্তের গ্রুপে অ্যালিল হয় আই এ, এটা থাকতে পারে, অথবা কি থাকতে পারে, থাকতে পারে আই এ আই ও, এটা থাকতে পারে। আর বি রক্তের গ্রুপে কি থাকে, বি রক্তের গ্রুপে থাকে জানো আমরা আই বি, দুটো আই বি, অথবা আই বি একটা আর একটা হতে পারে আই ও। এবি রক্তের গ্রুপের জিনোটাইপ কি, এবি রক্তের গ্রুপের জিনোটাইপ হচ্ছে আই এ আর আই বি। আর ও রক্তের গ্রুপের জিনোটাইপ কি, ও রক্তের গ্রুপের জিনোটাইপ হচ্ছে আই ও আই ও। এক্ষেত্রে আমরা জানি যে ও হচ্ছে, আই ও হচ্ছে রিসেসিভ, আর আই এ আই বি, হ্যাঁ, এইগুলো হচ্ছে ডোমিন্যান্ট, এবং আই এ আই বি একসঙ্গে থাকলে সেটা হচ্ছে কোডোমিন্যান্ট। এগুলো আমরা ক্লাসে পড়েছি। এবার হচ্ছে যে দেখো, এই যে দুটো দম্পতি আছে, এখানে একটা দম্পতি কি আছে, একজন হচ্ছে রক্তের গ্রুপ এ আর একজনের এ বি। তার মানে যার এ, সেটা বলার আগে এখানে বলি সন্তানটা আগে বলে দিই। সন্তানটা কি আছে, সন্তানের রক্তের গ্রুপ আছে ও। তার মানে অবশ্যই সন্তানের রক্তের গ্রুপে কি হবে, আই ও এই জিনোটাইপ আছে। তার মানে এই একটা আই ও পাচ্ছে বাবার থেকে, আর একটা আই ও পাচ্ছে মায়ের থেকে। আমাদের মধ্যে যতগুলো জিন পেয়ার থাকে, যতগুলো ক্রোমোজোম পেয়ার থাকে, সব কিন্তু একটা পেয়ারের, একটা বাবার থেকে পাই, একটা মায়ের থেকে পাই। তাহলে এই ক্ষেত্রে দুটো আছে, দুটোর মধ্যে একটা পাবো বাবার থেকে আর একটা পাবো মায়ের থেকে। তাহলে এই যে বাবার, এখানে এখানে দেখো একজন আছে, সেই একজন বাবা মায়ের মধ্যে একজন হবে রক্তের গ্রুপে, যদি এ হয় তাহলে একজন আই এরকম একটা থাকতে পারে, আর তার সঙ্গে যার বিয়ে হয়েছে আরেকজন, তার রক্তের গ্রুপের কিরকম জিনোটাইপ হতে পারে, আই যদি এ বি আছে তাহলে আই এ আই বি, তাই কি না? আর এই ক্ষেত্রে কি হতে পারে, এই ক্ষেত্রে একজন দেখো আই এ হতে পারে যার রক্তের গ্রুপ এ, আর আর একটা হতে পারে আই ও, আর আরেকজন কি আই বি হতে পারে, আর আই ও হতে পারে। দেখো এই ক্ষেত্রে একজন, এই ক্ষেত্রে একটা আই ও পাওয়া যাচ্ছে, কিন্তু আরেকজন স্বামী বা স্ত্রীতে কিন্তু আই ও পাওয়া যাচ্ছে না। তার মানে এদের সন্তান কখনোই এইরকম কন্ডিশনের হবে না, তাই কি না? একটা পাচ্ছি কিন্তু আর একটা আই ও পাচ্ছি না, তার মানে এদের সন্তানের রক্তের গ্রুপ কখনোই ও হবে না, ইম্পসিবল। ঠিক আছে, আর এই ক্ষেত্রে দেখো যাদের রক্তের গ্রুপ এ এবং বি, এদের সন্তানের রক্তের গ্রুপ একটা ও এখান থেকে আই ও পেতে পারে, আর এইখান থেকে বা আরেকজনের কাছ থেকে যার বি রক্তের গ্রুপ, তার কাছ থেকে একটা আই ও পেতে পারে। তার মানে এদের সন্তানের যে রক্তের গ্রুপ সেটা ও হতে পারে, হওয়ার সম্ভাবনা আছে, তাই কি না? তাহলে এই যে সন্তানটা, সেই সন্তানটা রক্তের গ্রুপ ও হচ্ছে কার, যাদের দম্পতির একজনের রক্তের গ্রুপ এ আর একজনের ও, তাদের সন্তানের রক্তের গ্রুপ ও হতে পারে, সম্ভব আছে। কিন্তু যাদের রক্তের গ্রুপ একজনের এ আর একজনের এ বি, তাদের সন্তানের রক্তের গ্রুপ কখনোই ও হচ্ছে না, এটা হচ্ছে ইম্পসিবল, তাই তো?
সুতরাং আমি এই কনক্লুশন থেকে বলতে পারি যে এই যে শিশুটা যার কিনা রক্তের গ্রুপ ও, তার সেই শিশুটা দম্পতি 2 এর, যাদের রক্তের গ্রুপ একজনের এ আর একজনের বি। তাহলে আমরা অ্যান্সার কি বলবো, যে শিশুটি হচ্ছে দম্পতি 2 এর। দম্পতি 1 এর হবে না, কারোর হবে না, এরকম তো না, এক্ষেত্রে এটা অপশনটা ভুল। তাহলে শিশুটি হচ্ছে দম্পতি 2 এর। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো, আমার ইউটিউব চ্যানেলে দেখবে, এই চ্যানেলেই দেখবে যে প্রিভিয়াস ক্লাসের ব্লাড গ্রুপের উপর একটা ভিডিও আছে, ক্লাস তোমাদের নেওয়া হয়েছে, সেই ক্লাসটা তোমরা আরেকবার দেখবে। আশা করি সবার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। কেমন? এবং সেই সঙ্গে সঙ্গে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে কেমন লাগলো, যাতে আমার ভালো লাগবে, তাতে তোমাদের জন্য আরো ভিডিও বানাতে আমার ইচ্ছা প্রকাশ হবে, সেই ক্ষেত্রে আমি একটু আনন্দ পাবো, এটাই আমার কাছে পাওয়া। আর তোমাদের উপকার হলে পরে সেটা আমার কাছে ভালো লাগা, তোমাদের উপকার করতে পারলে। বুঝতে পেরেছো? আর কিছুই নয়। এর পরের কোশ্চেন যেটা দেখো, 17 নম্বর কোশ্চেন কি আছে, যে ডাউন সিনড্রোমের কারণ। একদম ডিরেক্ট ফরওয়ার্ডেড কোশ্চেন, যদি জানা থাকে তাহলে অ্যান্সার করতে পারবে। আমরা জানি যে ডাউন সিনড্রোমের কারণ এখানে কি বলেছে, এক বলেছে 21 নম্বর ক্রোমোজোম 20th অন ক্রোমোজোমের ট্রাইজোমি, 20th অন ক্রোমোজোমের ট্রাইজোমি একটা। 2 নম্বর কি বলেছে, 2 নম্বর বলেছে 16 নম্বর ক্রোমোজোমের ট্রাইজোমি, 21 নম্বর ক্রোমোজোমের মনোজোমি, 60 নম্বর ক্রোমোজোমের মনোজোমি। আমরা জানি যে ডাউন সিনড্রোমের কারণ হলো ট্রাইজোমি, এটা আমরা সবাই জানি। ডাউন সিনড্রোমের কারণ হলো ট্রাইজোমি, তার মানে হচ্ছে কোনো একটা ক্রোমোজোম বেশি থাকে, সেটা কোনটা, এরকম কন্ডিশন থাকে 2n+1। তো সেই ট্রাইজোমি, তার মানে আমাদের প্রথমেই এক্সক্লুড হয়ে গেল কে, মনোজোমি। তাহলে এই দুটো এক্সক্লুড হয়ে গেলে দুটো অপশন হবে না, 21 নম্বর ক্রোমোজোমের মনোজোমি হবে না, 16 নম্বর ক্রোমোজোমের মনোজোমি হবে না। তাহলে রইল বাকি কে, একটা হচ্ছে এ অপশন আর একটা বি অপশন। তার মধ্যে দেখো এ অপশনে আছে 21 নম্বর ক্রোমোজোমের ট্রাইজোমি, আর একটা আছে 16 নম্বর ক্রোমোজোমের ট্রাইজোমি। অবশ্যই 16 নম্বর ক্রোমোজোম হবে না, অপশন এ 21 নম্বর ক্রোমোজোমের ট্রাইজোমি হচ্ছে ডাউন সিনড্রোমের কারণ। তাহলে উত্তর হবে অপশন এ। ওকে, তারপরে সেকেন্ড কন্ডিশনটা দেখো, যে নিচের কোন জিনোটাইপটি আরএইচ পজিটিভকে নির্দেশ করে। আরএইচ হচ্ছে একটা অ্যান্টিজেন বা প্রোটিন, সেই আরএইচ নির্দেশকারী যে জিনগুলো, সেগুলো হচ্ছে একটা হচ্ছে সি ডোমিন্যান্ট গুলো, একটা হচ্ছে ডি আর একটা হচ্ছে ই। প্রশ্নটাকে পড়ি, নিচের কোনটি জিনোটাইপ আরএইচ কে পজিটিভকে নির্দেশ করে। একটা হচ্ছে ক্যাপিটাল সি ক্যাপিটাল ডি স্মল ই, স্মল সি স্মল ডি স্মল ই, একটা ক্যাপিটাল সি স্মল ডি ক্যাপিটাল ই, হচ্ছে স্মল সি স্মল ডি ক্যাপিটাল ই। তো এই তিনটে জিন সি ডি ই, তিনটে ক্যাপিটাল ডোমিন্যান্ট আর তিনটে হচ্ছে রিসেসিভ, সি ডি আর ই। এই তিনটে জিন মিলে কি করে, আরএইচ কে নির্দেশ করে, আরএইচ কিরকম হবে, আরএইচ হবে কি হবে না। তো সেই ক্ষেত্রে তোমাদের ক্লাসে একটা আমি শর্টকাট ট্রিক বলে দিয়েছিলাম, যে সি এবং ডি, এটা তোমরা ফ্যাক্ট করবে না, এই দুটো মাথায় রাখবে না, মাথায় রাখবে হচ্ছে ডি কে। ডি যদি ক্যাপিটাল হয়, বাকি দুনিয়া যাই হয়ে যাক না কেন, ডি যদি ক্যাপিটাল হয় তাহলে সেটা হবে অবশ্যই আরএইচ পজিটিভ। সেই ক্ষেত্রে আরএইচ হবে পজিটিভ, অর্থাৎ আরএইচ পূর্ণ হবে। আর ডি যদি নেগেটিভ, ডি যদি রিসেসিভ হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে আরএইচ হয়ে যাবে, নেগেটিভ, অর্থাৎ আরএইচ উৎপন্ন হবে না। বুঝতে পেরেছো? শর্টকাট ঠিক তোমাদেরকে বলেছিলাম ক্লাসে। তাহলে এই ক্ষেত্রে দেখো এই সি, এখানে ডি ক্যাপিটাল, এটা যদি সি ছোট হয়ে যায়, স্মল হয়ে যায়, ই যদি স্মল হয়ে যায়, তাও আরএইচ পজিটিভ হবে। এই ক্ষেত্রে ডি স্মল, ই ক্যাপিটাল হয়ে যাক, সি ক্যাপিটাল হয়ে যাক, ই ক্যাপিটাল হয়ে যাক, কিছু যায় আসে না, বাকি দুনিয়া যাই হোক না কেন, মাঝের ডি যদি স্মল হয় তাহলে অবশ্যই আরএইচ নেগেটিভ,
আর ডি যদি ক্যাপিটাল হয় তাহলে অবশ্যই আর এইচ পজিটিভ। অপশন দেখো, এই ক্ষেত্রে দেখো ডি হচ্ছে পজিটিভ, ডি হচ্ছে ক্যাপিটাল, অর্থাৎ ডোমিনেন্ট আছে, তাহলে এটাই হবে অপশন, এটাই হবে অপশন, অর্থাৎ আর এইচ পজিটিভকে নির্দেশ করে। বাকি দেখো এখানে ডি স্মল হবে না, বাকি সি এবং ই ক্যাপিটাল আছে, তা হলো ডি যেহেতু স্মল এটা আর এইচ পজিটিভ হবে না। এই ক্ষেত্রে দেখো ডি স্মল, এটা আর এইচ পজিটিভ হবে না। এই ক্ষেত্রে দেখো ডি স্মল, এটা আর এইচ পজিটিভ হবে না। এটা একটা শর্টকাট ট্রিক তোমাদেরকে জানিয়ে রাখলাম। হ্যাঁ, অবশ্যই মাথায় রাখবে, এখান থেকে কোশ্চেন হয়, এর আগে হয়েওছে, সালের কোশ্চেন এইরকম কোশ্চেন এসছে, ঠিক আছে, তোমরা মাথায় রাখবে, অবশ্যই উপকার হবে। আর যারা এইচএস এর জন্য বলছো, এইচএসও এরকম এমসিকিউ কোশ্চেন আসতে পারে, কোনো সমস্যা নেই, এমন ভেবো না যে এইচএস এরকম আসবে না, ঠিক আছে। পরের কোশ্চেন দেখো 19 নম্বর কোশ্চেন। 19 নম্বর কোশ্চেনে কি বলছে, নিম্নলিখিত কোনটি প্লায়োট্রপি এর উদাহরণ? একদম ডিরেক্ট ফরওয়ার্ডের কোশ্চেন, জানা থাকলে অবশ্যই পারবে। প্লায়োট্রপি, প্লায়োট্রপি কি? প্লায়োট্রপি তোমরা জানো যে একাধিক সম্পর্কহীন বৈশিষ্ট্য যদি কোনো একটা জিনোটাইপ দ্বারা বহন হয় তখন সেটাকে বলা হয় প্লায়োট্রপি। যেমন হচ্ছে দেহের রং, সিকেল সেল অ্যানিমিয়া, এগুলো হচ্ছে প্লায়োট্রপির উদাহরণ। এক্ষেত্রে হিমোফিলিয়া যেন ফ্যাক্টর 8 এর জন্য হয়, এটা হবে না, তাহলে তো ফ্যাক্টর হিমোফিলিয়া যখন হচ্ছে না তার মানে সবকটি অপশনটাও হবে না। থ্যালাসেমিয়া, এটা তোমরা জানো এটা হচ্ছে একটা অটোজোমাল ডিজিজ, তাই তো, এটা হিমোগ্লোবিনের জন্য হয়, তো এটা এটা একটা ক্রোমোজোম ঘটিত রোগ, এটাও হবে না। তাহলে প্লায়োট্রপির জন্য উদাহরণ হলো সিকেল সেল অ্যানিমিয়া, ঠিক আছে। তারপরে কোশ্চেন দেখো, ম্যালেরিয়া পরজীবীর কোন দশা মানুষের দেহে সংক্রমণ ঘটায়? এটা অবশ্যই একদম সরাসরি কোশ্চেন। এটা হচ্ছে ম্যালেরিয়া পরজীবীর যে স্পোরোজয়েড দশা, মাকু আকৃতির যে স্পোরোজয়েড দশা, সেই স্পোরোজয়েড দশাটায় মানুষকে আক্রমণ করে, ঠিক আছে, এই স্পোরোজয়েড দশাটায় মানুষের দেহে সংক্রমণ ঘটায়। তারপরে এক মিনিট, তারপরের কোশ্চেনটা আছে দেখো, যে এটা একটা কনসেপচুয়াল কোশ্চেন, যে এক ব্যক্তির দেহে বিসিজি, বিসিজি একটা ভ্যাকসিন, সেই ভ্যাকসিন ইনজেকশন করা হলো, এর ফলে ওই ব্যক্তির দেহে নিম্নলিখিত কোন প্রকার অনাক্রম্যতা গড়ে উঠবে? কোন প্রকার অনাক্রম্যতা গড়ে উঠবে? আমরা জানি অনাক্রম্যতা হচ্ছে একটা হচ্ছে সহজাত, তাই তো, যেটা আমরা জন্মসূত্রেই পাই, আর একটা হচ্ছে অর্জিত, যেটা আমরা জন্মের পর অর্জন করি। তাহলে একটা ইনেট ইমিউনিটি, সহজাতকে বলা হয় ইনেট, একটা ইনেট ইমিউনিটি, আর একটা হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনিটি, তাই তো। অ্যাকোয়ার্ড ইমিউনিটি একটা, একটা ইনেট ইমিউনিটি একটা আমরা অর্জন করি, অর্জিত হয়, আর একটা হচ্ছে জন্মসূত্রে পাই। দুই রকমের অনাক্রম্যতা, তার মধ্যে যেটা অর্জিত বা অ্যাকোয়ার্ড ইমিউনিটি, সেই অ্যাকোয়ার্ড ইমিউনিটির ভাগ আছে কি, একটা হচ্ছে অ্যাক্টিভ আর একটা হচ্ছে প্যাসিভ। প্যাসিভ আর অ্যাক্টিভের মধ্যে পার্থক্য কি? অ্যাক্টিভ হচ্ছে, এই ক্ষেত্রে কি হয়, এই ক্ষেত্রে যে অ্যান্টিবডি আমাদের শরীরে অনাক্রম্যতা সৃষ্টি করে, সেই অনাক্রম্যতাকে সেই অ্যান্টিবডিগুলিকে সরাসরি দেয়া হয় না। আর প্যাসিভের ক্ষেত্রে কি হয়, ডিরেক্ট অ্যান্টিবডি প্রোভাইড করা হয়। মানে তুমি ধরো অ্যাক্টিভ আর প্যাসিভ, তোমার বাড়িতে যদি সবজি থাকে, চাল থাকে, ডাল থাকে, তাহলে তুমি কি করবে, সেগুলো দিয়ে রান্না করবে, তাই তো, রান্না করে খেবে, তখন তোমাকে অ্যাক্টিভ হতে হচ্ছে, তোমাকে কাজ করতে হচ্ছে। আর প্যাসিভ মানে তোমাকে ধরো জোম্যাটোর মাধ্যমে বা সুইগির মাধ্যমে অর্ডার করে খাবার নিয়ে নিলে, বাড়িতে চলে আসলো, তুমি খেয়ে নিলে, তোমার কোনো কাজই করতে হলো না, সক্রিয় হতে হলো না, তাহলে তুমি কি নিষ্ক্রিয়ভাবে খেয়ে নিলে, জাস্ট শুধু খাওয়ার কাজটা করলে, তাহলে সেটা সেক্ষেত্রে তুমি কি হলে, প্যাসিভ হলে। আর যখন বাড়িতে চাল ডাল সবই আছে, সেখান থেকে তুমি খাবার তৈরি করে নিলে, সেটা তুমি অ্যাক্টিভলি করলে, তাই তো। তো অনাক্রম্যতার ক্ষেত্রে এরকম, যেটা আমরা অর্জন করছি, সেই অনাক্রম্যতা কি হচ্ছে, যদি
যে অ্যান্টিবডিগুলো অনাক্রমতা সৃষ্টি করছে সেই অ্যান্টিবডিগুলো সরাসরি শরীরে ইনজেকশন করা হয়, তাহলে সেটা হচ্ছে প্যাসিভ বা নিষ্ক্রিয়। ঠিক আছে। আর যদি আমাকে অ্যান্টিবডি তৈরি করার সরঞ্জাম দিয়ে দেওয়া হয় যে অ্যান্টিবডি তৈরি করে নিই, সেই সরঞ্জামগুলো কি, সেগুলো বিভিন্ন প্রোটিন হতে পারে বা ডিটক্সিফাইড যে বিষগুলো, সেই বিষ, সাপের বিষ বা কিছু বিষগুলো, টক্সিনগুলো, ডিটক্সিফাইড টক্সিনগুলো হতে পারে সেইগুলো, বা মৃত ব্যাকটেরিয়া হতে পারে, যাই হোক না কেন অ্যান্টিজেন শরীরের মধ্যে প্রবেশ করে দেওয়া হয়, সেই অ্যান্টিজেনের প্রভাবে শরীর তখন কি হয়, অ্যান্টিবডি তৈরি করে। তো সেই রকম যে অনাক্রমতা, সেটাকে আমরা বলছি অ্যাক্টিভ কি, অ্যাকোয়ার্ড বা অর্জিত অ্যাক্টিভ, বা সক্রিয় অর্জিত, সক্রিয় অর্জিত অনাক্রমতা। আর প্যাসিভ যেটাকে বলছি সেটা হচ্ছে নিষ্ক্রিয়। তাহলে এই ক্ষেত্রে কি করা হয়েছে, এই ক্ষেত্রে আমাকে ভ্যাকসিন দেওয়া হয়েছে, ভ্যাকসিনের সেটা কি অ্যান্টিজেন আছে এখানে, তাহলে ভ্যাকসিন দেওয়া হয়েছে, তার মানে ভ্যাকসিনে অ্যান্টিবডি নেই, তার মানে আমাকে ভ্যাকসিন দেওয়া হয়েছে, তাহলে ভ্যাকসিনটা তো অ্যান্টিজেন, তাহলে সেই ভ্যাকসিন দেওয়ার ফলে কি হচ্ছে, শরীরের মধ্যে অ্যান্টিবডি শরীর তৈরি করছে, তাহলে এটা কি হলো, সক্রিয় ঘটনা হলো। তাহলে এটা একটা অনাক্রমতা, কি ধরনের অনাক্রমতা, অর্জিত অনাক্রমতা হলো, কিরকম, সক্রিয়। তাহলে এটা হচ্ছে সক্রিয় অর্জিত অনাক্রমতা, এটা হচ্ছে সঠিক উত্তর। নিষ্ক্রিয় অর্জিত অনাক্রমতা নয় নিশ্চয়, এখানে অ্যান্টিবডি দেওয়া হয়নি, তাহলে এটা যদি না হয় তাহলে এ আর বি উভয়, এটাও হবে না, আর কোনোটি নয় তা তো না, কারণ অপশন তো আমরা একটা পেয়ে গেছি, তাহলে কোনোটিও নয়, এটাও হবে না, তাহলে উত্তর হবে সক্রিয় অর্জিত অনাক্রমতা। বুঝতে পেরেছো? এই গেল এই আনসারটা। পরবর্তী যে কোশ্চেনটা আমরা দেখব, এটা কি আছে, এখানে একটা ছক দেওয়া আছে, খুবই সিম্পল, ভেরি ভেরি সিম্পল। এই রকমের ছকগুলো যদি থাকে তোমরা অবশ্যই চেষ্টা করবে ছেড়ে না আসার, কারণ এগুলো খুবই সোজা হয়, একটা দুটো পেরে গেলে অনেক সময় অ্যান্সার মিলে যায়। ঠিক আছে। এক্ষেত্রে দেখো কি বলেছে, যে নিম্নলিখিত ছকটিতে কলাম এ, কলাম এতে কিছু অ্যান্টিবডি এবং কলাম টুতে সেই অ্যান্টিবডি সম্পর্কে কিছু বলা আছে। ঠিক আছে। তাহলে এখানে দেখো কলাম এ, এটা হচ্ছে কলাম এ, এটা হচ্ছে কলাম বি, কলাম টু। কলাম এ কিছু অ্যান্টিবডি আইজিএ, আইজিএম, আইজিজি আর আইজিই বলা আছে। আর কলাম টুতে কি বলা আছে, বলা হয়েছে যে এটা একটা কি বলা আছে, ম্যাটারনাল অ্যান্টিবডি, অশ্রুগ্রন্থি, পেন্টামার, অ্যালার্জি রিয়াকশন। এক্ষেত্রে দেখো প্রথমে যে আইজিএ আছে, সেই আইজি এটা হচ্ছে অশ্রুগ্রন্থিতে পাওয়া যায়। কোথায় পাওয়া যায়, অশ্রুগ্রন্থি, তাহলে এটা হচ্ছে অবশ্যই একের সঙ্গে মিলছে, তাই তো, অশ্রুগ্রন্থিতে থাকে। আর আইজিএম দেখো, আইজিএম হচ্ছে একটা পেন্টামার, আমরা জানি, তাহলে পেন্টামার আর এর সঙ্গে কত মিলছে, 2 মিলছে, আইজিএম হচ্ছে একটা পেন্টামার। আর আইজিজি হচ্ছে, আমরা জানি আইজিজি কে বলা হয় ম্যাটারনাল অ্যান্টিবডি, তাহলে পি এর সঙ্গে কত মিলছে, 3 মিলছে। আর আইজিই হচ্ছে অ্যালার্জি রিয়াকশনের জন্য দায়ী, তাহলে আইজিই হচ্ছে, তাহলে এস হচ্ছে 4। এবার দেখো অপশন কি কি পেলাম, P3, তাই তো, তাহলে 3 এর সঙ্গে কি আছে, 3 এর সঙ্গে হবে P, আর 1 এর সঙ্গে কি হবে, 1 এর সঙ্গে হবে Q, আর 2 এর সঙ্গে হবে R। তাহলে 1 এর সঙ্গে দেখো, 1 এর সঙ্গে Q কোথায় আছে, 1 এর সঙ্গে Q কোথায় আছে, এখানে একটা আছে 1 এর সঙ্গে Q, এইখানে আছে একটা 1 এর সঙ্গে Q, এই দুটোতে নেই, তার মানে এই দুটো অপশন প্রথমেই এলিমিনেট হয়ে গেল। বুঝতে পেরেছো, এই দুটো অপশন একটা যদি আমি পেরে যাই তাহলে প্রথমেই এলিমিনেট হয়ে গেল। তারপরে কি থাকলো, সি অপশন আর বি অপশন। তারপরে দেখো 2 এর সঙ্গে, অর্থাৎ আর এর সঙ্গে, 2 এর সঙ্গে কি আছে, আর, তাহলে এই ক্ষেত্রে দেখো 2 এর সঙ্গে কি আছে, আর, আর এই ক্ষেত্রে দেখো 2 এর সঙ্গে কি আছে, এস, তার মানে এটা তো অবশ্যই হবে না, আমি মিলিয়েছি কত, 2 এর সঙ্গে আর হবে, তাহলে এই অপশনটা এলিমিনেট হয়ে গেল, থাকলো কি, এটাই অপশন। এবার বাকিগুলো দেখো, মিলিয়ে দেখো বাকিগুলো মিলছে কিনা, এটা তোমাদের দেখা উচিত। তারপরে 3 এর সঙ্গে কত আছে দেখো, 3 এর সঙ্গে পি, তাহলে 3 এর সঙ্গে পি, এটাও মিলেছে, এটাও সঠিক। তারপরে 4 এর সঙ্গে এস, 4 এর সঙ্গে এস, সবগুলোই মিলে গেছে, তার মানে এই ক্ষেত্রে অপশন হবে বি। বুঝতে পেরেছো, খুবই সিম্পল, এগুলো সোজাই হয়।
জাস্ট একটু ভয় পেয়ে যায় তাই সবাই, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই এখানে, এগুলো খুবই সিম্পল হয়। কেমন? এরপরে দেখো 23-এর কোশ্চেনটা কি আছে, 23 নম্বরের কোশ্চেনটা 23। এখানে কি বলেছে, এক্ষেত্রে বলেছে যে এপিটোপ অবস্থান করে। এপিটোপ কোথায় অবস্থান করে? এপিটোপ আমরা জানি দুটো কথা আছে, একটা হচ্ছে এপিটোপ আর একটা হচ্ছে প্যারাটোপ। একটা হচ্ছে এপিটোপ আর একটা হচ্ছে প্যারাটোপ। এপিটোপ থাকে হচ্ছে অ্যান্টিজেন আর প্যারাটোপ থাকে হচ্ছে অ্যান্টিবডিতে। কোথায় থাকে? অ্যান্টিবডিতে থাকে। আর এপিটোপ থাকে অ্যান্টিজেনে। তাহলে এই ক্ষেত্রে অপশন কি, অ্যান্সার কি, কোশ্চেন কি বলেছে যে এপিটোপ অবস্থান করে, এপিটোপ অবস্থান করে অ্যান্টিবডিতে, হ্যাপটেনে, অ্যান্টিজেনে আর ডিএনএতে। তাহলে এই ক্ষেত্রে সঠিক অ্যান্সার আমরা কি, এপিটোপ কোথায় অবস্থান করে? এপিটোপ অবস্থান করে অ্যান্টিজেনে। তাহলে আমাদের অপশন কি হবে? অপশন বি হবে সঠিক। তাহলে সঠিক অ্যান্সার কি? অ্যান্টিজেনে। ঠিক আছে। অ্যান্টিবডিতেও হবে না, হ্যাপটেনও হবে না, ডিএনএতেও হবে না। কেমন? পরের কোশ্চেন দেখো যে এইচআইভি কে রেট্রোভাইরাস বলা হয় কেন? তাই তো, কোশ্চেন কি আছে যে এইচআইভি কে রেট্রোভাইরাস বলা হয় কেন? এইচআইভি কে রেট্রোভাইরাস বলা হয় তার কারণ এটি ডিএনএ থেকে আরএনএ সংশ্লেষ করতে পারে, আরএনএ থেকে আরএনএ সংশ্লেষ করতে পারে, আরএনএ থেকে ডিএনএ সংশ্লেষ করতে পারে আর ডিএনএ থেকে ডিএনএ সংশ্লেষ করতে পারে। এইচআইভি কে রেট্রোভাইরাস বলে তার কারণ হচ্ছে এটা আরএনএ থেকে, এটি কি করতে পারে, এটি আরএনএ থেকে কোথায় গেল, এইচআইভি কে রেট্রোভাইরাস বলা হয় তার কারণ হচ্ছে এটি আরএনএ থেকে ডিএনএ সংশ্লেষ করতে পারে। বুঝতে পেরেছো? এইচআইভি কে রেট্রোভাইরাস বলা হয় তার কারণ হচ্ছে এটি একটি আরএনএ ভাইরাস, কিন্তু আরএনএ ভাইরাস হওয়া সত্ত্বেও এটা আরএনএ থেকে ডিএনএ সংশ্লেষ করতে পারে, তার জন্য এটাকে বলা হয় রেট্রোভাইরাস। ঠিক আছে, এটা একটা কনসেপচুয়াল কোশ্চেন। তাহলে এই ক্ষেত্রে অপশন হচ্ছে সি সঠিক। এর পরের কোশ্চেনটা দেখো 25 নম্বর কোশ্চেন। 25 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে যে ক্যান্সার কোষে অমরত্ব ধারণ করতে পারে তার কারণ কি? হচ্ছে হেপ্লিক লিমিট থাকে না, কোষীয় আসঞ্জন ধর্মে হ্রাস ঘটে, অ্যাপোপ্টোসিস দেখা যায় না, ক্যান্সার উচ্চ বিবদন, ক্যান্সার কোষ উচ্চ বিবদন ক্ষমতাযুক্ত হয়। কোন উত্তরটি সঠিক? এ ও বি, এ ও ডি, এ বি ও ডি আর আছে এ বি ও সি। দেখো এখানে বলেছে যে ক্যান্সার কোষ অমরত্ব ধারণ করতে পারে তার কারণ হেপ্লিক লিমিট থাকে না। অবশ্যই হেপ্লিক লিমিট মানে কি? হেপ্লিক লিমিট মানে হচ্ছে যে এটা যদি একটা ক্রোমোজোম হয়, সেই ক্রোমোজোমের এই শেষ প্রান্তটাকে কি বলা হয়? টেলোমিয়ার বলা হয়, তাই তো। তো কোষ যখন বিভাজিত হয়, তখন ক্রোমোজোমও বিভাজিত হয়, তখন কি হয়, এই টেলোমিয়ার অংশটা একটা সময় আস্তে 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 ক্ষয় হতে থাকে, কমতে থাকে, কমতে কমতে এই পার্টটা একটা সময় এরকম হয়ে যায়। এই যে উপরের যে টেলোমিয়ার পার্ট, সেই টেলোমিয়ার পার্টটা কি হয়, থাকে না। এই দেখো উপরে যে এই যে টেলোমিয়ার পার্টটা, টেলোমিয়ার পার্টটা, এই টেলোমিয়ার পার্টটা থাকে না। যখন টেলোমিয়ারটা নষ্ট হয়ে যায়, এই টেলোমিয়ারটা যখন নষ্ট হয়ে যায়, তখন সেই ক্রোমোজোম বা কোষ আর বিভাজিত হতে পারে না।
তো এইভাবে কোষের বিভাজন ক্ষমতা নষ্ট হওয়াটাকে বলা হয় হেপ্লিক লিমিট, বলা হয় হেপ্লিক লিমিট। তো ক্যান্সার কোষের ক্ষেত্রে কি হয়, এরকমভাবে টেলোমিয়ারটা নষ্ট হয় না, অর্থাৎ এর কোনো হেপ্লিক লিমিট থাকেই না যে কোষটা এতবার বিভাজিত হতে পারবে, তারপর আর বিভাজিত হতে পারবে না, এরকম কোনো ব্যাপার থাকেই না। ঠিক আছে, তাহলে এটা অবশ্যই সঠিক। তারপরে কি বলছে, কোষীয় আসঞ্জন ধর্মের হ্রাস, অর্থাৎ কোষীয় আসঞ্জন ধর্ম মানে হচ্ছে এই একটা কোষ মনে করো আর এই একটা কোষ মনে করো, তো এই দুটো কোষের মধ্যে যে সংস্পর্শ, সেই সংস্পর্শ যদি না থাকে, সংস্পর্শ থাকলে কি হয়, যখন একটা কোষ আর একটা কোষের সংস্পর্শে আসে তখন কোষের মধ্যে সিগন্যাল আসে যে এখানে বিভাজন করে রাখার মতো কোষ আর নেই, কারণ সবার সংস্পর্শে চলে এসছে, আর একটা কোষ বিভাজিত হলে কোথায় থাকবে, সেই জায়গা নেই, তখন কোষ আর বিভাজিত হয় না। তো এই ধর্মটা ক্যান্সার কোষের থাকে না, তার ফলে কোষ সংস্পর্শে আসা সত্ত্বেও কোষ বিভাজিত হয়, আনকন্ট্রোল সেল ডিভিশন ঘটে, ফলে ক্যান্সার হয়। তারপরে কি বলছে অপশন, তার মানে অপশন বিটাও সঠিক, যে হ্যাঁ কোষীয় আসঞ্জন ধর্মের হ্রাস ঘটে। অ্যাপোপ্টোসিস দেখা যায় না, অ্যাপোপ্টোসিস মানে হচ্ছে সেল ডেথ। এ ধরো এই সেলগুলো আছে, সেলগুলো যদি অ্যাপোপ্টোসিস হয় তাহলে সেল যেমন বিভাজিত হচ্ছে, কোষ যেমন বিভাজিত হচ্ছে, তেমন কোষগুলো মৃত্যুও ঘটছে। অর্থাৎ এই যে সেল ডেথ, এই সেল ডেথটা ঘটে না। আচ্ছা, সেল ডেথ ঘটে না বলে তো কোনো একটা জায়গায় কোষ বিভাজিত হয়ে ক্যান্সার, অনিয়ন্ত্রিত কোষ বিভাজনের ফলে সেই জায়গাটা ক্যান্সার ঘটে, তাই তো? তাহলে সেল ডেথও ঘটে না, অ্যাপোপ্টোসিসও ঘটে না, এটাও সঠিক। আর কি বলছে, ক্যান্সার কোষ উচ্চ বিভেদন ক্ষমতা যুক্ত হয়। উচ্চ বিভেদন ক্ষমতা, বিভেদন ক্ষমতা মানে হচ্ছে যে ধরো এই একটা কোষ গুচ্ছ, মনে করো এই কোষ গুচ্ছ, এই কোষগুচ্ছ থেকে এই কোষগুলো হয়তো একটা অঙ্গ গঠন করলো, তারপরে হচ্ছে, এক মিনিট, ধরো এই এই একটা এটা এক ধরনের স্ট্রাকচার গঠন করলো, এইগুলো হয়তো হাত গঠন করলো, এইগুলো থেকে হয়তো পা গঠন হলো, এগুলো থেকে মাথা গঠন হলো। তাহলে এই যে বিভিন্ন কিছু কোষ তারা বিভিন্ন রকমের এক জায়গাতে থেকে উৎপন্ন হয়ে বিভিন্ন কাজে নিযুক্ত হয়ে যাচ্ছে, এই ক্ষমতাটাকে বলা হচ্ছে বিভেদন ক্ষমতা। তো বলছে ক্যান্সার কোষ উচ্চ বিভেদন ক্ষমতা যুক্ত হয়, তাই কি? যদি ক্যান্সার কোষ উচ্চ বিভেদন ক্ষমতা যুক্ত হতো তাহলে ক্যান্সারের হতো না, ক্যান্সার ঘটতোই না, কারণ এটা তো স্বাভাবিক কোষের বৈশিষ্ট্য। উচ্চ বিভাজন ক্ষমতা যুক্ত হচ্ছে স্বাভাবিক কোষের বৈশিষ্ট্য, যে স্বাভাবিক কোষ বিভাজিত হওয়ার ফলে যেখানে উৎপন্ন হচ্ছে তার যে কাজ সে কাজে নিযুক্ত হয়ে যায়, ফলে দেহে কোনো অস্বাভাবিক ঘটনা ঘটে না। কিন্তু ক্যান্সার কোষের এই ক্ষমতাটা থাকে না, অর্থাৎ ক্যান্সার কোষ উচ্চ বিভাজন ক্ষমতা যুক্ত হয় না, তাহলে এটা ভুল। তাহলে আমরা অপশন কি পেলাম, এ বি সি। এখানে কি দেওয়া আছে, এ আছে বি আছে, তার মানে এটা সঠিক। এ আছে বি আছে ও ডি আছে, তার মানে ডি তো নয়, তাহলে এটা ভুল। তারপরে অপশন কি আছে, এ আছে ও ডি আছে, এ সঠিক কিন্তু ডি ভুল, তাহলে এই অপশনটাও হবে না। এক্ষেত্রে কি আছে, এ বি ও সি, এ বি ও সি, তাহলে এই তিনটা অপশনই আমরা সঠিক পেয়েছি, আর এই তিনটা অপশনই এখানে আছে, তাহলে এটাই হবে সঠিক অ্যান্সার। এটা সঠিক তো তাও আমরা অ্যান্সার করব না, তার কারণ হচ্ছে এখানে আরো অপশন আর একটা আছে সি, সেটা বলা নেই। তার মানে এ বলতে চাইছে যে সি অপশনটা ঠিক নয়, কিন্তু আদৌ তো তা নয়, বাকি এ বি ঠিক, কিন্তু এ যেহেতু এ আর বি কে নিয়েছে, সি কে নেয়নি, তার মানে এ বলতে চাইছে যে সিটা ঠিক নয়, তার মানে এই অপশনটা ভুল হয়ে গেল। তাহলে অপশন তিনটে সঠিককেই নিয়েছে কে, এ বি ও সি কে, ডি অপশনটা নিয়ে, তাহলে এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। বুঝতে পেরেছো? এই গেল 25 নম্বর কোশ্চেন। এর পরবর্তী যে কোশ্চেনটা আছে 26 নম্বর, কোশ্চেনটা খুবই সোজা, একদম ডিরেক্ট কোশ্চেন করা হয়েছে এখানে। এখানে কি বলেছে দেখো, বলেছে যে অপুংজনি দেখা যায়। অপুংজনি মানে হচ্ছে পার্থেনোজেনেসিস। ব্যাপারটা কি, যে নিষেক ঘটবে না বা ফার্টিলাইজেশন ঘটবে না, নিষেক ছাড়াই বা ফার্টিলাইজেশন ছাড়াই যদি জনন ঘটে, তখন সেটাকে আমরা বলছি অপুংজনি। তো এইরকম প্রাণীদের ক্ষেত্রে আমরা দেখেছিলাম, মৌমাছির ক্ষেত্রে আমরা দেখেছিলাম কি ঘটেছিল, যে টু এন, টু এন থেকে যদি এন হয় এই হ্যাপ্লয়েড, আর আরেকটা মৌমাছি সেখান থেকে টু এন থেকে যদি এন হয়, এই এন আর এন মিলন হয় ফার্টিলাইজেশন হয় যদি, তাহলে কি হয়েছিল, হয় শ্রমিক না হলে স্ত্রী মৌমাছি হয়েছিল, তাই তো?
আর যদি নিষেক না ঘটে অনিষিক্ত ডিম্বাণু থেকেই যদি একটা মৌমাছি উৎপন্ন হয় তাহলে সেটা হয়েছিল পুরুষ। এটা আমরা দেখেছিলাম। তাহলে এই অনিষিক্ত ডিম্বাণু থেকে যে একটা জীব উৎপন্ন হচ্ছে অর্থাৎ ফার্টিলাইজেশন ছাড়াই, এটাকে বলা হয় অপুংজনি। তাহলে এই অপুংজনি ঘটনাটা কোথায় দেখা যায়? মানুষের মধ্যে তো নয়ই, দেখা যায় না, মশার মধ্যেও না, ব্যাঙের মধ্যেও না, এটা দেখা যায় মৌমাছির মধ্যে। তাহলে সঠিক উত্তর হবে মৌমাছি। তো 26 নম্বর দেখো, নিম্নলিখিত কোন ঘটনার জন্য টেস্টিকুলার ফেমিনাইজেশন দেখা যায়? এই কোশ্চেনের অ্যান্সারটা যদি তোমরা বুঝতে না পারো, দেখবে আমার ক্লাস আছে এর উপরে, তোমরা দেখবে প্রিভিয়াস ভিডিওগুলো, এখানে অ্যান্সার পেয়ে যাবে। বলছি নিম্নলিখিত কোন ঘটনার জন্য টেস্টিকুলার ফেমিনাইজেশন দেখা যায়? পরিব্যাপ্ত টিএফএম, মানে হচ্ছে মিউটেশন হয়েছে, পরিব্যাপ্ত মানে হচ্ছে মিউটেশন। তাহলে মিউটেশন হয়েছে এমন টেস্টিকুলার ফেমিনাইন জিন, স্বাভাবিক টেস্টিকুলার ফেমিনাইন জিন টিএফএম, টিডিএফ টেস্টিস ডিটারমিনিং ফ্যাক্টর, আর এসআরআই। এই চারটের মধ্যে কোনটা টেস্টিকুলার ফেমিনাইজেশন কোন ঘটনার জন্য দেখা যায়? তো এসআরআই থাকলে তো টেস্টিকুলার ফেমিনাইজেশন হওয়ার, এসআরআই টেস্টিকুলার ফেমিনাইজেশনের জন্য নিশ্চয়ই দায়ী নয়। টিডিএফ ও টেস্টিকুলার ফেমিনাইজেশনের জন্য দায়ী নয়। এক্ষেত্রে আমরা জানি যে এক্স ক্রোমোজোমের উপর যে টিএফএম থাকে, ওয়াই ক্রোমোজোমের উপর থাকে এসআরআই, তাই তো? এসআরআই থেকে টিডিএফ তৈরি হয়, আর এক্স ক্রোমোজোমে যে টিএফএম জিনটা থাকে, সেই টিএফএম জিন থেকে তৈরি করে যে টেস্টোস্টেরন রিসেপ্টর, তাই তো? টেস্টোস্টেরন যে টিআর রিসেপ্টর, সেই রিসেপ্টর গঠন করে, এবং এখান থেকে যে টেস্টোস্টেরন ক্ষরণ হয় টিডিএফ থেকে, এটা টেস্টোস্টেরন রিসেপ্টরে আসে, রিসেপ্টরে অ্যাকসেপ্ট করে, তারপরে যে সিগন্যালটা তৈরি হয়, সেই সিগন্যালের জন্য সেখান থেকে পুরুষ বা মেল গঠনগুলো তৈরি হয়, তাই তো? এবার যদি কোনো কারণে আমরা দেখেছিলাম যে টিএফএম এখানে যদি মিউটেশন হয়ে গিয়েছিল, অর্থাৎ এটা স্মল টি স্মল এম স্মল এম, এই গঠনের জন্য কি হয়েছিল, অর্থাৎ এটা হচ্ছে পরিব্যাপ্ত হয়ে গেল বা মিউটেশন হয়ে গেল। এই মিউটেশন যদি হয়েছিল তাহলে আমরা দেখেছিলাম সেই ক্ষেত্রে টেস্টোস্টেরন যে রিসেপ্টর, সেটা কিন্তু তৈরি হয়নি। সেটা তৈরি না হওয়ার জন্য টিডিএফ থেকে যে টেস্টোস্টেরন গঠন হয়েছিল সেটা কিন্তু এখানে অ্যাকসেপ্ট হয়নি। তার ফলে টেস্টোস্টেরন উৎপন্ন হওয়া সত্ত্বেও সেই টেস্টোস্টেরনের এক্সপ্রেশন হয়নি, অর্থাৎ মেল হয়নি, বাইরে থেকে ফিমেলই মনে হয়েছিল। এরকম যে ঘটনা, এটাকে আমরা বলেছিলাম টেস্টিকুলার ফেমিনাইজেশন। এই ঘটনাটা কখন দেখেছিলাম? যে যখন টিএফএম এ মিউটেশন হয়ে গেছিল, তাহলে অর্থাৎ পরিব্যাপ্ত টিএফএম হচ্ছে টেস্টিকুলার ফেমিনাইজেশনের জন্য দায়ী। এটা হচ্ছে সঠিক উত্তর। বুঝতে পেরেছো? এই গেল তোমাদের 27 নম্বর প্রশ্নের উত্তর। এরপরে হচ্ছে 28, 29 আর 30। 28 নম্বর কোশ্চেন কি বলছে যে বালবিয়ানি রিং দেখা যায় পলিটিন ক্রোমোজোমে, ল্যাম্ব্রাস ক্রোমোজোমে, এক্স ক্রোমোজোমে, ওয়াই ক্রোমোজোমে। এটা একদম ডিরেক্ট ফরওয়ার্ডের কোশ্চেন। কিরকম? বালবিয়ানি রিং দেখা যায়, আমরা দেখেছিলাম পলিটিন ক্রোমোজোমে বালবিয়ানি রিং দেখা গিয়েছিল, তাহলে এটা হবে পলিটিন ক্রোমোজোম। ঠিক আছে, তারপরে কোশ্চেন কি আছে? 29 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে যে নিউক্লিওজোমাল ডিএনএ তে বেস জোড়ার সংখ্যা হলো। এটাও তোমাদের জানা থাকতে হবে, না জানা থাকলে পারবে না। যে আমরা একটু আগে দেখালাম যে এরকম যে হিস্টোন প্রোটিন গুলো থাকে, সেই হিস্টোন প্রোটিন গুলোকে এরকম ভাবে ঘিরে একটা ডিএনএ থাকে, তারপরে আবার এরকম হিস্টোন প্রোটিন থাকে, তাই তো? তাকে ঘিরে আবার এরকম ডিএনএ থাকে। তাহলে এই যে ডিএনএ পার্টটা, এই যে ডিএনএ পার্টটা, যে ডিএনএটা এই নিউক্লিওজোমের মধ্যেই থাকছে, সেটাকে আমরা বলছি নিউক্লিওজোমাল ডিএনএ। সেই নিউক্লিওজোমাল ডিএনএ তে বেস পেয়ার সংখ্যা থাকে হচ্ছে 146, 146টা বেস পেয়ার থাকে। বুঝতে পেরেছো? তাহলে এটা হবে অ্যান্সার 146। তারপরে কোশ্চেন আছে এন্টামিবা হিস্টোলাইটিকা। এন্টামিবা হিস্টোলাইটিকা এই মানবদেহে কোন রোগটির জন্য দায়ী? এটাও তোমাদের জানা থাকতে হবে। এটা হচ্ছে আমাশয় রোগের জন্য দায়ী। ঠিক আছে, এগুলো 30 নম্বর কোশ্চেন।
এরপরে হচ্ছে আর কোশ্চেন নেই, আজকের মতো এই পর্যন্ত এখানেই সমাপ্ত। ঠিক আছে, আজকে পর্যন্ত এই পর্যন্তই সমাপ্ত। তোমরা দেখো কোশ্চেনগুলো, যেগুলো বুঝতে পারলে না সেগুলো আমার ভিডিওগুলো দেখবে, অবশ্যই বুঝতে পারবে। ঠিক আছে, আর আমার ভিডিওগুলো দেখে যদি তোমাদের কোনো সাহায্য হয়, যদি কোনো রকম হেল্প হয়, তাহলে তোমরা অবশ্যই একবার সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে সঙ্গে বেল আইকনটা ক্লিক করে রাখবে, যাতে পরবর্তীকালে আমি যদি এরকম কোনো ভিডিও আপলোড করি সেটা তোমরা সঙ্গে সঙ্গে ইনফরমেশন পেয়ে যাও। ঠিক আছে, থ্যাংক ইউ।